ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের সিরিজে তোমাদের জন্য রয়েছে একটা 100 মার্কসের কোশ্চেন সেট। এক্সামও তোমাদের একদমই সামনে চলে এসেছে, তো সেই জন্য 100 নাম্বারের একটা কোশ্চেন পেপার তোমরা আজকে সলভ করবে। তো কোশ্চেনের অ্যান্সার আমি বলার আগে আমি চাইবো যে তোমাদের যেন সেই অ্যান্সারটা লেখা হয়ে যায় বা তোমাদের মনে পড়ে যায় যে এটার উত্তর কী হতে চলেছে। তো চলো দেখে নিই আজকের এই সিরিজে তোমাদের জন্য যে কোশ্চেনগুলো রয়েছে সেটা প্রত্যেকটা সাবজেক্টকে কভার করে রয়েছে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টেরই একসাথে আজকে রিভিশন হয়ে যাবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে, ওয়াইডাল টেস্ট ইজ পারফর্ম ফর আইডেন্টিফাইং। ওয়াইডাল টেস্ট আমরা করে থাকি, তো ওয়াইডাল টেস্ট আমরা কিসের জন্য করছি, কাকে আইডেন্টিফাই করার জন্য করছি? অপশন রয়েছে ক্লস্ট্রিডিয়াম, সালমোনেলা, স্ট্যাফাইলোককাস এবং মেনিঙ্গোকক্কাল। তাহলে দেখো, সালমোনেলা টাইফি, যেটাকে আমরা টাইফি ডট আইজিএম পজিটিভ বলি বা টাইফয়েড বলি, আমরা সেই টাইফয়েডকে আইডেন্টিফাই করার জন্য আমরা ওয়াইডাল টেস্ট করে থাকি। তাহলে সালমোনেলা টাইফির জন্য আমরা ওয়াইডাল টেস্ট করছি। দ্য ভ্যাকসিনেশন ওয়াজ ফার্স্ট পারফর্ম বাই। ভ্যাকসিনেশন প্রথম কে পারফর্ম করেছিলেন? তাহলে এখানে অপশন রয়েছে জোনাস সল্ক, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর এবং আলেকজান্ডার ফ্লেমিং। এবং ভ্যাকসিনেশন প্রথমবার পারফর্ম করেছিলেন এডওয়ার্ড জেনার। মাইক্রোবায়োলজিতে বিভিন্ন কন্ট্রিবিউশনস থেকে কোশ্চেন্স আসে এবং এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো তাহলে এগুলো একটুখানি তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এলাইজা টেস্ট ইউজ টু ডিটেক্ট। এলাইজা টেস্ট আমরা কিসের জন্য ইউজ করি? এইচআইভি ইনফেকশন, ম্যালেরিয়া ইনফেকশন, লাং ইনফেকশন এবং কলেরা ইনফেকশন। তাহলে দেখো, এলাইজা টেস্ট ইউজ করা হচ্ছে এইচআইভি ইনফেকশনকে ডিটেক্ট করার জন্য। ম্যালেরিয়ার জন্য আমরা আরডিকে টেস্ট করে থাকি, র্যাপিড ডায়াগনস্টিক কিট টেস্ট করি। হ্যাঁ, আর বাকি কলেরা বা লাং ইনফেকশন এগুলো তো আমরা ব্লাড টেস্ট থেকেই বুঝতে পারবো, বা এক্সরে থেকে লাং ইনফেকশনটা বোঝা যায়। তো এলাইজা টেস্ট হচ্ছে এইচআইভির জন্য করা হয়, এবং সেক্ষেত্রে একটা আমাদের আর একটা টেস্ট রয়েছে ওয়েস্টার্ন ব্লট টেস্ট, যেটাকে আমরা এইচআইভিকে আইডেন্টিফাই করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে এইচআইভি ইনফেকশনকে এইচআইভিকে ডিটেক্ট করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা, তবে সেটা কিন্তু ওয়েস্টার্ন ব্লট হবে। এবং এখানে জিজ্ঞেস করেছে এলাইজা টেস্ট আমরা কিসের জন্য করছি, সেটা এইচআইভির জন্য করছি। ঠিক আছে, এইচআইভি টেস্ট করার জন্য এলাইজা এবং ওয়েস্টার্ন ব্লট দুটোই করা যায়, কিন্তু ওয়েস্টার্ন ব্লট থেকে আমরা ওটাকে কনফার্ম করি। নেক্সট দেখো, অ্যাসিড ফার্স্ট স্টেনিং ইজ ইউজ টু ডিটেক্ট। অ্যাসিড ফার্স্ট স্টেনিং আমরা কোথায় ইউজ করছি? অ্যাসিড ফার্স্ট স্টেনিং এখানে অপশন রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এইচআইভি এডস আর মেনিঙ্গোককি। তাহলে দেখো, অ্যাসিড ফার্স্ট স্টেনিং বা জেডেন স্টেন বলা হয়, জেহিন নিলসেন স্টেন, এবং এটা করা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে অ্যাসিড ফার্স্ট স্টেনিংয়ের জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিবি হতে পারে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি হতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসের স্পেসিফিক টেস্ট হচ্ছে অ্যাসিড ফার্স্ট স্টেনিং বা জেডেন স্টেন হিসেবে এটা কোশ্চেনে আসে, জেড স্টেন। তাহলে এখানটায় আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিবিকে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। ডেফিসিয়েন্সি অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কজেস হুইচ অফ দ্য ফলোয়িং। যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিসিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? অপশন রয়েছে ডার্মাটাইটিস, গ্রোথ রিটার্ডেশন, রিপ্রোডাক্টিভ ফেলিয়ার এবং অল অফ দ্য অ্যাভাব। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সি হলে স্কিনের প্রবলেম হয়, সেটা তো আমরা জানি, ডার্মাটাইটিস আমরা পাবো। এছাড়াও যেহেতু এটার নাম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে গ্রোথ রিটার্ডেশন, রিপ্রোডাক্টিভ ফেলিয়ার এগুলোও এটার সাথে দেখা যায়। তাহলে এখানে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাভাব। নেক্সট রয়েছে PUFA, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর মোস্টলি ফাউন্ড ইন। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায়? অপশন রয়েছে ভেজিটেবল অয়েল, অ্যানিমাল ফুডস, বাটার এবং ঘি। তাহলে PUFA যেটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা আমরা ভেজিটেবল অয়েলের মধ্যে পাবো। ভেজিটেবল অয়েলের মধ্যে সানফ্লাওয়ার, কর্ন অয়েল, সয়াবিন অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল এগুলো সমস্ত হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 6 PUF এর মধ্যে পড়ে। আর এছাড়া অ্যানিমেল ফুড, বাটার, ঘি এগুলো যেগুলো রয়েছে এগুলো সমস্ত স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরলের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইজ ডেফিসিয়েন্ট ইন পালসেস। পালসেসের মধ্যে কোন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা থাকে না? অপশন রয়েছে লিউসিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান এবং মিথিওনিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান। তাহলে এটার অ্যান্সার কি হবে? মিথিওনিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান। তাহলে এটা মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান দুটোই একসাথে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পালসেসের মধ্যে ডেফিসিয়েন্ট থাকে। নেক্সট, হুইচ ড্রাগ ইজ ইউজ টু ডেস্ট্রয় অ্যান্ড এক্সপেল ওয়ার্মস। ওমসকে ডেস্ট্রয় করার জন্য আমরা কোন গ্রুপ অফ ড্রাগ ইউজ করব? অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি হেলমিনথিক্স এবং অ্যান্টিপ্রুরেটিক্স। তাহলে এক্সপেল ওয়ার্ম বা ডেস্ট্রয় ওয়ার্মের জন্য আমরা অ্যান্টি হেলমিনথিক্স ইউজ করি, এবং অ্যান্টিপ্রুরেটিক্স যেটা রয়েছে এটা হচ্ছে ইচিং যেগুলো কমানোর জন্য ইউজ করা হয় সেগুলোকে অ্যান্টিপ্রুরেটিক্স বলা হয়।
নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট হ্যাজ শর্টার ডিউরেশন অফ অ্যাকশন। যে সমস্ত অ্যানাস্থেশিয়া আমরা ইউজ করি লোকাল অ্যানাস্থেশিয়া, তার মধ্যে সব থেকে কম ডিউরেশন অফ অ্যাকশন কার রয়েছে? এখানে অপশন রয়েছে লিডোকেন, প্রোকেন, বুপিভেকেন এবং রোপিভেকেন। তাহলে এগুলোর মধ্যে সব থেকে শর্টার ডিউরেশন অ্যাকশন যেটা হচ্ছে 30 to 90 মিনিটস থাকে, সেটা হচ্ছে প্রোকেন। আচ্ছা, তারপরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে লিডোকেন পড়ে, যেটা তোমার প্রায় 1 থেকে 3 ঘন্টা এটা কাজ করে। আচ্ছা, আর একটা যেটা বুপিভেকেন বা রোপিভেকেন এগুলো রয়েছে, এগুলো হচ্ছে লং অ্যাক্টিং, এবং লং অ্যাক্টিং মানে প্রায় 3 to 8 আওয়ার্স হবে এটা। ঠিক আছে, এটা 3 to 8 আওয়ার্সের মতো কাজ করছে। তাহলে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে প্রোকেন রয়েছে, ইন্টারমিডিয়েটের মধ্যে লিডোকেন রয়েছে, আর লং অ্যাক্টিংয়ের মধ্যে বুপিভেকেন, রোপিভেকেন এগুলো পড়ছে। হুইচ অফ দ্য ফলোয়িং মেডিকেশন ইজ প্রেফার্ড ইন এল্ডারলি পেশেন্ট ফর পেন ম্যানেজমেন্ট? এল্ডারলি পেশেন্টদের পেন ম্যানেজমেন্টের জন্য আমরা কোন গ্রুপ অফ ড্রাগ ইউজ করব বা কোন ড্রাগটাকে ইউজ করব? অপশন রয়েছে অ্যাসপিরিন, মরফিন, ডিক্লোফিনেক সোডিয়াম এবং অ্যাম্পিসিলিন। তাহলে দেখো, যেটা হচ্ছে নর্মালি আমরা ড্রাগ অফ চয়েসে হচ্ছে মরফিন ইউজ করি, কিন্তু এবার মরফিন এল্ডারদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, তো সেই জন্য আমরা বয়স্কদের ক্ষেত্রে ডিক্লোফিনেক সোডিয়াম ইউজ করব। লিথিয়াম থেরাপি ডিউরিং প্রেগনেন্সি ইনক্রিজেস চান্স অফ ড্যাশ ইন ফিটাস। তাহলে এখানে বলছে লিথিয়াম থেরাপি, আমরা জানি যে লিথিয়াম ডিউরিং প্রেগনেন্সিতে দেওয়া যায় না, তো যদি দিই তাহলে সেক্ষেত্রে ফিটাসের মধ্যে কী চেঞ্জ হবে? অ্যানেনসেফালি, নিউরাল টিউব ডিফেক্ট, ডিফেক্টস ইন এক্সট্রিমিটিস আর কার্ডিয়াক ম্যালফরমেশন। এটার অ্যান্সার হবে কার্ডিয়াক ম্যালফরমেশন, যেখানটায় আমরা কি দেখতে পাই? এবস্টেন অ্যানোমালি দেখতে পাই। ঠিক আছে, এবস্টেন অ্যানোমালি দেখতে পাই। তাহলে লিথিয়াম থেরাপি যদি ডিউরিং প্রেগনেন্সিতে দেওয়া হয় সেক্ষেত্রে এবস্টেন অ্যানোমালি দেখা যাবে। ড্রাই মাউথ ডিউরিং অ্যান্টিডিপ্রেশন থেরাপি ইজ কজড বাই ব্লকেট অফ। যদি অ্যান্টিডিপ্রেশন থেরাপি চলাকালীন ড্রাই মাউথ হয় তাহলে সেটা কেন হচ্ছে? অপশন রয়েছে মাস্কারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, ডোপামিনার্জিক রিসেপ্টর, গাবা রিসেপ্টর এবং সেরোটোনার্জিক রিসেপ্টর। তাহলে অ্যান্টিডিপ্রেশন থেরাপিতে যদি তোমার ড্রাই মাউথ দেখা যায় তাহলে সেটা কার ব্লকেজের জন্য বা কোন রিসেপ্টর ব্লকেটের জন্য হচ্ছে? এটার অ্যান্সার হবে অপশন 1, মাস্কারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। নেক্সট দেখো, ভিটামিন কে ইজ সিনথেসাইজড ইন হিউম্যান বডি বাই। ভিটামিন কে হিউম্যান বডিতে কে সিনথেসাইজ করছে? স্প্লিন, লিভার, ব্যাকটেরিয়া ইন কোলন আর মাসেল ফাইবার্স। তাহলে এটার অ্যান্সার তোমরা জানো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ইন কোলন হয়। কারণ হচ্ছে ভিটামিন কে বাচ্চারা হচ্ছে একদম আফটার বার্থে কোলন গাট একদম ক্লিয়ার থাকে বলে সেখানে ব্যাকটেরিয়া থাকে না, সেজন্য আমরা ভিটামিন কে ইঞ্জেকশন দিয়ে থাকি। তো ব্যাকটেরিয়া ইন কোলনের যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারাই ভিটামিন কে সিনথেসিস করে থাকে। এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন দ্য ব্লাড অ্যান্ড লাংস ইজ নোন অ্যাজ। ব্লাড এবং লাংসের মধ্যে যে গ্যাসের এক্সচেঞ্জ হয় সেটাকে কি বলবো? অক্সিজেনেশন, এক্সটার্নাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন নাকি এক্সক্রিশন? তাহলে এখানে এক্সটার্নাল এবং ইন্টারনালের মধ্যে একটা অ্যান্সার হবে। আচ্ছা দেখো, দু রকমের রেসপিরেশন হয়। ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে যেটা সেল অ্যান্ড টিস্যুর মধ্যে হচ্ছে, এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে যেটা ব্লাড এবং লাংসের মধ্যে হচ্ছে। তাহলে আমরা বাইরে থেকে যে এয়ারটা লাংসের মধ্যে যাচ্ছে সেটা লাংসের মধ্যে গিয়ে ব্লাডের সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়ে গেল, তারপরে সেটা আবার বাইরে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেরিয়ে গেল, তাই তো? তাহলে এটাকে আমরা এক্সটার্নাল রেসপিরেশন বলবো, যেটা লাংসে হচ্ছে। প্রোটিন ফ্যাক্টরি ইন হিউম্যান সেল ইজ। হিউম্যান সেলের মধ্যে প্রোটিন ফ্যাক্টরি কোনটা? অপশন রয়েছে রাইবোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং গলগি অ্যাপারেটাস। তাহলে এটাও সহজ, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমাদের রাইবোজোমকে। Which of the following mechanism facilitates transfer of large particles across cell membrane? সেল মেমব্রেনের মধ্যে যদি লার্জ পার্টিকেলসকে ট্রান্সপোর্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা ট্রান্সপোর্ট করব, মানে সেল কিভাবে ট্রান্সপোর্ট করবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফেসিলিটেড ট্রান্সপোর্ট, প্যাসিভ ডিফিউশন এবং ফ্যাগোসাইটোসিস। তাহলে এগুলো অলরেডি আলোচনা করেছি যে কিভাবে কোনটা করা হয়। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এখানে হবে না, প্যাসিভ ডিফিউশনও এখানে হবে না, লার্জ পার্টিকেলস বলেছে, তাহলে তার জন্য ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস আমরা পড়েছিলাম যে ফ্যাগোসাইটোসিস হচ্ছে তোমার কোনো সলিড মেটেরিয়াল আর পিনোসাইটোসিস হচ্ছে ওয়াটার লাইক মেটেরিয়াল। তাহলে এখানটায় ফ্যাগোসাইটোসিস হবে অ্যান্সার। বেশ, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ লার্নিং ওয়াজ প্রপোজড বাই। লার্নিংয়ের যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি রয়েছে এটা আমাদের কে দিয়েছেন? তাহলে অপারেন্ট কন্ডিশনিং এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং এই দু রকমের আমাদের মডেল রয়েছে। তাহলে এখানে থর্নডিকে রয়েছে, ইভান প্যাভলভ, ওয়াটসন এবং এনরোল, এবং এটা নিয়ে খুব কনফিউশন হয়। তাহলে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি হচ্ছে ইভান প্যাভলভের এবং অপারেন্ট কন্ডিশনিং যে থিওরি সেটা হচ্ছে বিএফ স্কিনারের। নেক্সট দেখো,
দ্য অ্যাবিলিটি অফ আ পার্সন টু ডেভেলপ সামথিং নিউ দ্যাট ওয়াজ নট ইন এক্সিস্টেন্স ইজ নোন অ্যাজ। তাহলে এখানে বলছে যে একটা নতুন কিছু যেটা এক্সিস্টেন্সে নেই সেটা যখন কোনো একটা পার্সন ডেভেলপ করছে তখন আমি তাকে কি বলবো। এখানে অপশন রয়েছে অ্যাচিভমেন্ট, অ্যাপটিটিউড, অ্যাটিটিউড এবং ক্রিয়েটিভিটি। তাহলে যখন আমরা নতুন কিছু তৈরি করি বা ক্রিয়েট করি সেটাকে ক্রিয়েটিভিটি বলা হয়, তাহলে এখানটা অ্যান্সার কি হবে, ক্রিয়েটিভিটি হবে। রিগ্রেশন মিনস, রিগ্রেশন বলতে কি বোঝায়, ডিফেন্স মেকানিজম থেকে কোশ্চেন। তাহলে এখানে অপশন বলছে টু বিহেভ ইন আ ব্যালেন্স ম্যানার, টু ইন্টারাপ্ট ইন থিঙ্কিং প্রসেস, টু বিহেভ ইন আ ম্যাচিওর ওয়ে, আর রিভার টু চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ার। তাহলে এটা একদমই ইজি হয়ে গেছে, রিভার টু চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ারে যখন ফিরে আসে তখন সেটাকে রিগ্রেশন বলা হয়। After marriage, if the wife resides in her husband's house, descent and property is traced through the male line, the system is known as। তাহলে হাজব্যান্ডের হাউসে যদি ওয়াইফ থাকে, যেটা নর্মালি আমাদের সোসাইটিতে হয়ে থাকে, এবং মেল লাইন ধরে তার প্রপার্টি বা ডিসেন্ট চলতে থাকে, তাহলে এই সিস্টেমকে আমরা কি বলবো, তাহলে এটাকে প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি বলা হয়। আর যদি অপোজিট হতো তাহলে সেটা ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি হতো। নেক্সট, in which of the following types of systems is a person's right and rank in the society determined by his birth into a particular group? তাহলে এখানে বলছে যে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেটার উপরে বেস করে যখন আমি কিছু পাচ্ছি, তাই তো। তাহলে ফলোয়িং টাইপস অফ সিস্টেম ইজ আ পার্সনস রাইট অ্যান্ড র্যাঙ্ক ইন সোসাইটি ডিটারমাইন্ড বাই হিজ বার্থ। তাহলে জন্মগতভাবে যে আমি যেটা পাচ্ছি সেটাকে আমি কি বলবো, এস্টেট সিস্টেম, মেরিটোক্রেসি, কাস্ট সিস্টেম এবং ক্লাস সিস্টেম। তাহলে দেখো কাস্ট এবং ক্লাসের মধ্যে কনফিউশন হয়। কাস্ট যেটা হচ্ছে আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, যেমন আমরা যদি জেনারেল কাস্ট বলি, এসসি এসটি ওবিসি এরকম বলি, বা এরকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকমভাবে বলি, তাহলে এটা হচ্ছে কাস্ট সিস্টেম। আর ক্লাস সিস্টেম হচ্ছে যে যেটা আমরা এডুকেশন, আমাদের ইনকাম, আমাদের স্টেটাস এগুলোর উপরে বেশ করে পেয়ে থাকি, তাই তো। তাহলে এখানে অ্যান্সার কি হবে, কাস্ট হবে। যখন বার্থের বেসিসে পাচ্ছি তখন সেটা কাস্ট সিস্টেম। When people change their position in a society social hierarchy it is called। যখন তাদের পজিশন সোশ্যাল হায়ারার্কি অনুযায়ী চেঞ্জ হয় তখন সেটাকে কি বলবো, সোশ্যাল জাস্টিস, সোশ্যাল স্ট্রাকচারাল মোবিলিটি, ক্লাস সিস্টেম এবং সোশ্যাল মোবিলিটি। তাহলে এখানটা এটাকে আমরা সোশ্যাল মোবিলিটি বলবো। স্ট্রাকচারাল মোবিলিটি কেন বলবো না, স্ট্রাকচারাল মোবিলিটি অ্যাকচুয়ালি হয় না। কেন হয় না, স্ট্রাকচারাল মোবিলিটি মানে কাস্ট সিস্টেমের যে মোবিলিটি সেটার কথা বলা হচ্ছে, কিন্তু কাস্ট সিস্টেমের তো কোনো মোবিলিটি হয় না আমরা জানি। তাহলে এক্ষেত্রে এটা সোশ্যাল মোবিলিটি হবে, যেখানে আমাদের হরাইজন্টাল মোবিলিটি বা ভার্টিক্যাল মোবিলিটি, ইন্টার জেনারেশনাল বা ইন্ট্রা জেনারেশনাল এরকম ডিফারেন্ট টাইপস অফ মোবিলিটি রয়েছে। তাহলে এটা হচ্ছে সোশ্যাল মোবিলিটি হবে। All of the following symptoms can be observed in nephrotic syndrome except nephrotic syndromeর মধ্যে কোনটা আমরা দেখি না। তাহলে অপশন রয়েছে অ্যানাসার্কা, হাইড্রোসেফালাস, প্রোটিনিউরিয়া এবং হাইপোঅ্যালবুমিনেমিয়া। তাহলে অ্যালবুমিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, প্রোটিন বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের হোল বডি সোয়েলিং হয়, যেটাকে আমরা অ্যানাসার্কা বলি, এবং প্রোটিনিউরিয়াতে হচ্ছেই। তাহলে হাইড্রোসেফালাস তো এখানে একদমই বেমানান, অপশনটা খুব ইজি হয়ে গেছে, তাই না। আচ্ছা দেখো, নেক্সট রয়েছে থ্রি এলিমেন্টস নিড, ড্রাইভ অ্যান্ড ইনসেন্টিভ আর রিলেটেড উইথ। তাহলে নিড, ড্রাইভ এবং ইনসেন্টিভ এটা কিসের সাথে রিলেটেড রয়েছে। অপশন রয়েছে মোটিভেশন, ইমোশন, থিঙ্কিং এবং পারসেপশন। তাহলে মোটিভেশনের সাথে রিলেটেড হবে নিড, আমাদের যে প্রয়োজনীয়তা, নিড যেরকমভাবে থাকবে বা ড্রাইভ যেরকম হবে সেরকমভাবে আমরা কাজ করি, তাই না। তাহলে মোটিভেশনটা আসে কোথা থেকে, আমাদের নিড থেকে আসে। আচ্ছা, ওয়ার্কিং হার্ড টু মেক আপ ফর আ উইকনেস অর ডেফিসিয়েন্সি ইজ। তাহলে কোনো একটা উইকনেস বা ডেফিসিয়েন্সি রয়েছে, তো সেটাকে আমি মেক আপ করার জন্য কাজ করছি, তাহলে সেখানটায় আমি তাকে কি বলবো, ইন্টেলেকচুয়ালাইজেশন, ডিসপ্লেসমেন্ট, রিয়াকশন ফরমেশন আর কম্পেনসেশন। তাহলে এখানে কোনো অপশনটাই যায় না, শুধুমাত্র কম্পেনসেশন যায়। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। তাহলে একটা আমার উইকনেস রয়েছে সেটাকে ভরাট করার জন্য আমি একটা অন্য কিছু করছি, তাই তো। তাহলে এটা কম্পেনসেশন হবে। আচ্ছা, দ্য বেসিক ইমোশনাল টাস্ক ফর টডলার ইজ। ইমোশনাল টাস্ক টডলারদের জন্য কি রয়েছে, ট্রাস্ট, ইন্ডাস্ট্রি, আইডেন্টিফিকেশন আর ইন্ডিপেন্ডেন্স। তাহলে ইমোশনাল টাস্ক যেটা বেসিক টডলারদের জন্য, ইনফ্যান্টদের জন্য তোমাদের ট্রাস্ট রয়েছে, ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট আমরা বলি। তাহলে এখানে টডলার বলেছে, টডলারদের জন্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্স চাই, সেখানটায় হচ্ছে বাচ্চাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি সমস্ত কিছু কাজ করার ইচ্ছে জন্মায়, তাই তো। বেশ, ইফ আ চাইল্ডস মেন্টাল এজ ইজ ইকুয়াল টু ক্রোনোলজিক্যাল এজ হিজ আইকিউ উইল বি। তাহলে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 দিয়ে আমরা ক্যালকুলেট করি। তাহলে মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ যদি সেম হয় তাহলে তার আইকিউ কত হবে, 100 হবে।
আচ্ছা, পারসেপশন কাকে বলবো? পারসেপশন হচ্ছে যে সেন্সেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, সেন্সেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সেন্সেশন অ্যান্ড মেমোরি, সেন্সেশন অ্যান্ড ইমেজ। তাহলে ল্যাঙ্গুয়েজ, মেমোরি, ইমেজেস কোনোটাই হবে না। পারসেপশন মানে আমরা সেন্স করছি এবং সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করছি, অর্থাৎ একটা ছবি দেখলাম, দেখে বললাম এটা একটা বাঘের ছবি, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন, এটাকে পারসেপশন বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফর্মাল মেথড অফ সোশ্যাল কন্ট্রোল? সোশ্যাল কন্ট্রোলের ফর্মাল মেথড কোনটা? অপশন রয়েছে কাস্টম, ল, ট্র্যাডিশন এবং কালচারাল নর্ম। তাহলে ফর্মাল মেথড এবং ইনফর্মাল মেথড রয়েছে, যার মধ্যে কাস্টম, ট্র্যাডিশন, কালচারাল নর্ম এগুলো হচ্ছে ইনফর্মাল মেথড, এবং ফর্মাল মেথড হবে ল অ্যান্ড অর্ডার, যেটা আমাদের কোর্ট রয়েছে, হ্যাঁ, অফিস, পুলিশ স্টেশন রয়েছে, এগুলো সমস্ত আমাদের কোর্ট, ল অ্যান্ড অর্ডার এগুলো ফলো করে। আচ্ছা, আ গ্রুপ অফ পিপল অর্গানাইজ ফর আ পার্টিকুলার পারপাস ইজ নোন অ্যাজ। একটা পার্টিকুলার পারপাস ফুলফিল করার জন্য একটা গ্রুপ অফ পিপলকে আমি এক জায়গাতে নিয়ে এসেছি, তো এটাকে আমি কি বলবো? কমিউনিটি, সোসাইটি, অ্যাসোসিয়েশন নাকি ক্রাউড? তাহলে কমিউনিটি এবং সোসাইটি এই দুটো হবে না, তাহলে অ্যাসোসিয়েশন এবং ক্রাউডের মধ্যে যেখানে পার্টিকুলার পারপাস রয়েছে সেটাকে আমি অ্যাসোসিয়েশন বলে থাকি। Members of the organization are interrelated to each other. Every member has an assigned role and position in the society. Modes and norms control its members. These are the elements of. তাহলে এখানে বলছে যে প্রত্যেকটা মেম্বারের একটা অ্যাসাইন্ড রোল এবং পজিশন রয়েছে, এবং তাদের মধ্যে একটা মোড অ্যান্ড নর্মস কন্ট্রোল করে, এই মেম্বারদেরকে একটা মোডস অ্যান্ড নর্মস কন্ট্রোল করে। তাহলে এটা কিসের এলিমেন্ট? সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ডিসঅর্গানাইজেশন নাকি সোশ্যাল নর্মস? তাহলে এটা অর্গানাইজেশন হবে। তাহলে দেখো একে অন্যের সাথে রিলেটেডও রয়েছে এবং সেখানটায় একটা সবার মধ্যে একটা রুলস রেগুলেশন এগুলোও রয়েছে। তাহলে সোশ্যাল কন্ট্রোলও হতে পারে, আবার সোশ্যাল অর্গানাইজেশনও হতে পারে, কিন্তু যেহেতু এখানটায় বলছে যে একটা অর্গানাইজেশন, এখানে অর্গানাইজেশন বলেই দিয়েছে, তাহলে এটা সোশ্যাল অর্গানাইজেশন হবে। A system in which an individual is permanently assigned to a status based on his or her parent status is called as। তাহলে এটা সেম টাইপের কোশ্চেন, এখানে বলছে যে একটা সিস্টেম যেখানে পেরেন্টসের স্টেটাস অনুযায়ী ইন্ডিভিজুয়ালরা পার্মানেন্টলি অ্যাসাইন হয়েছে একটা জায়গাতে, তাহলে এটাকে আমরা কি বলবো? এখনই বললাম, যেটা আমরা জন্মগত হয়ে পেয়ে থাকি সেটাকে আমরা কাস্ট বলছি। সোশ্যাল মোবিলিটি ইজ দ্য ফিচার অফ। সোশ্যাল মোবিলিটি কিসের ফিচার? কাস্ট সিস্টেম, ক্লাস সিস্টেম, বোথ ক্লাস অ্যান্ড কাস্ট এবং নান অফ দ্য অ্যাবভ। তাহলে কাস্টের ক্ষেত্রে কোনো সোশ্যাল মোবিলিটি হয় না, শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রে মোবিলিটি পসিবল। A nurse is preparing to perform a lumbar puncture on a patient. Which of the following conditions should the nurse recognize as a contraindication for this procedure? তাহলে লাম্বার পাংচারের জন্য আমরা প্রিপেয়ার করছি একটা পেশেন্টকে, কোনটা প্রসিডিওরের জন্য আমাদের একটা কন্ট্রাইন্ডিকেশন হতে চলেছে? ব্যাক পেন কমপ্লেন করছে, ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার রয়েছে, একটা হেডেক হচ্ছে এবং অ্যাংজাস রয়েছে। তাহলে আমরা জানি যে ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে আমরা লাম্বার পাংচার করতে পারি না, কারণ সেক্ষেত্রে সিএসএফ লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আবার হেডেক হবে এবং তারও কমপ্লিকেশনস রয়েছে, তাহলে ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার থাকলে আমরা এলপি করি না। What is the usual time frame for the occurrence of a non-hemolytic febrile reaction during a blood transfusion? যদি একটা non-hemolytic febrile reaction বা ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন রিয়েকশন হয়, তাহলে কতক্ষণের মধ্যে হবে জানতে চাইছে। তাহলে এখানে অপশন রয়েছে 1 থেকে 2 মিনিট, 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট এবং 30 মিনিট। তাহলে দেখো আমরা দেখেছি যে যদি কোনো একটা ওই ফেব্রাইল রিয়াকশন মানে জ্বর আসছে, কিন্তু এখানে আবার একটা কথা বলেছে যে নন হিমোলাইটিক, তাহলে হিমোলিসিস হচ্ছে না, হিমোলিসিস হচ্ছে না, জাস্ট আমার একটা রিয়াকশন হচ্ছে, তাহলে এটা কতক্ষণের মধ্যে হবে? এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হতে পারে, ঠিক আছে। 1 থেকে 2 মিনিটের মধ্যে যেটা হয়, 1 থেকে 2 মিনিটের মধ্যে যেটা, সেটা হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশন, যেখানে তোমার হতে পারে, তোমার হিমোলিসিস হতে পারে, সেখান থেকে হতে পারে ভুল ব্লাড গ্রুপ বা কোনো রিয়াকশন হলো সেটা। 5 থেকে 10 মিনিটের মধ্যে যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অন্য ওই অ্যান্টিবডি রিয়াকশন, সেটার জন্য হতে পারে 1 থেকে 2 মিনিট বা 5 থেকে 10 মিনিট এরকম। আর 30 মিনিট যেটা, সেটা তো তোমার খানিকটা ডিলেড টাইপ অফ হয়ে যায়, ঠিক আছে, সার্কুলেটরি ওভারলোড থেকে হতে পারে, ডিলেড রিয়াকশনের মধ্যে পড়ছে, তাহলে এটার অ্যান্সার 10 থেকে 15 মিনিটের মধ্যে হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনসিসেন্ট সাইট ফর ট্র্যাকিওস্টমি। খুবই ইম্পর্টেন্ট একটা অনলাইনার কোশ্চেন, যে ট্র্যাকিওস্টমি আমরা কোথায় করে থাকি, তাহলে এটা সেকেন্ড অ্যান্ড থার্ড ট্র্যাকিয়াল রিংয়ের মধ্যে আমরা করছি। Which of the following is the most common complication of জিবি সিন্ড্রোম? গুলেনবেরি সিন্ড্রোমের ক্ষেত্রে মোস্ট কমন কমপ্লিকেশন কি হয়? মাসেল উইকনেস, হাইপারভেন্টিলেশন, কিডনি ফেলিয়ার এবং রেসপিরেটরি ফেলিয়ার। তাহলে মাসেল উইকনেস দিয়ে শুরু হচ্ছে জিবি সিন্ড্রোম এবং তারপরে আস্তে আস্তে মোস্ট কমন কমপ্লিকেশন যেটার জন্য জিবি সিন্ড্রোমের ডেথ হয়ে থাকে সেটা হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ার।
A patient with kidney failure has been found to have 4+ protein in their urine. The nurse recognizes this finding as indicating. তাহলে এখানে আমি বলছি যে একটা পেশেন্ট তার কিডনি ফেলিয়ার 4+ প্রোটিন আমি পাচ্ছি ইউরিনের মধ্যে, এটাকে আমি কিসের মধ্যে ফেলবো? মাইল্ড প্রোটিনিউরিয়া, সিভিয়ার প্রোটিনিউরিয়া, নেফ্রোটিক সিন্ড্রোম আর ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে এটাকে আমি নেফ্রোটিক সিন্ড্রোম বলতে পারি, যেখানটায় 4+ প্রোটিন ইন দ্য ইউরিন রয়েছে। নেক্সট দেখো, which of the following conditions is most likely associated with macroblastic RBC? macroblastic RBC আমরা কোন ফলোইং কন্ডিশনসের মধ্যে পেতে পারি বা অ্যাসোসিয়েটেড রয়েছে? অপশন রয়েছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে ম্যাক্রোব্লাস্টিক বলতে যেখানে আরবিসির সাইজগুলো অনেকটা বড় হয়ে যায়, এবং সেখানটায় আমরা দেখছি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা এখানেও সেই একই মেগা কথাটা রয়েছে। তাহলে ম্যাক্রোব্লাস্টিক বা সাইজে বড় সাইজের আরবিসি আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে পাবো। নেক্সট, a nurse is using a non-rebreather mask on a patient but the bag is not inflating. নার্স হচ্ছে একটা NRBM মাস্ক দিয়েছে পেশেন্টকে, কিন্তু ব্যাগটা ইনফ্লেট করছে না, অর্থাৎ NRBM এ যে ব্যাগ রয়েছে সেটা ফুলছে না। বাট হোয়াট শুড দ্য নার্স ডু নেক্সট? এরপরে নার্স কি করবে? চেক ফর কিংস ইন দ্য টিউবিং, ইনক্রিজ দ্য অক্সিজেন ফ্লো রেট, চেঞ্জ দ্য মাস্ক টু আ নেজাল ক্যানুলা, রিমুভ দ্য মাস্ক অ্যান্ড চেক দ্য পেশেন্ট রেসপিরেটরি রেট। তাহলে আমরা কি করব? যে টিউবিং রয়েছে সেখানে কোনো মুড়ে গেছে কিনা সেটা আমরা দেখতে পারি, ফ্লো রেট আমি বাড়াতে পারি, আর নেজাল ক্যানুলার যে মাস্ক রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারি, আর রেসপিরেটরি যে রেট রয়েছে পেশেন্টের রেসপিরেটরি রেট সেটাকে চেক করতে পারি। এখন দুটো অপশন নিয়ে এই কোশ্চেনটার মধ্যে কনফিউশন রয়েছে। একটা হচ্ছে যে হয় এরকম যে ধরো আইভি সেটে আমি ফ্লুইড লাগিয়েছি, তাহলে সেখানটায় ফ্লুইডটা যাচ্ছে না, তাহলে আমরা কি প্রথমেই ফ্লুইড রেটটাকে বাড়িয়ে দিয়ে তারপরে কি করি? মানে আমাকে আগে দেখতে হয় না যে টিউবের মধ্যে কোনো কিং কোনো মুড়ে রয়েছে কিনা বা কিছু আছে কিনা, সেটাকে আমরা চেক করি। তাহলে সেটা আমরা দেখার পরে যখন দেখলাম পুরোটা ঠিক রয়েছে তারপরেও যাচ্ছে না, তাহলে আমরা দেখি যে এবারে অন্য কোনো সমস্যা আছে কিনা, তাই না? তাহলে এখানেও দেখো সেম, যদি একটা NRBM মাস্ক দিয়েছি, তাহলে সেখানটায় আমার যে টিউবিংটা রয়েছে যেখান দিয়ে অক্সিজেনটা যাচ্ছে সেটা যদি সঠিকভাবে না যায়, সেখানে যদি মোড়ামুড়ি থাকে তাহলে তো যাবে না, সেখানে অক্সিজেন ফ্লো রেট বাড়ালেও যাবে না। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে কোনো কিঙ্ক রয়েছে কিনা, কোথাও কোনো মুড়ে রয়েছে কিনা সেটা। আর NRBMকে তো আমি অলরেডি 10 থেকে 12 লিটারের অক্সিজেন দিয়েই চালাই, তাহলে সেখানটা এর থেকে বেশি বাড়ানোর আমার প্রয়োজন নেই। 10 থেকে 12 লিটারের NRBM মাস্ক ফুলবে সেটা আমি জানি। তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে কোনো রকম কোনো কিঙ্ক রয়েছে কিনা টিউবিংসের মধ্যে, সেটা আমার প্রায়োরিটি অ্যাকশন বলে মনে হচ্ছে। নেক্সট, a nurse is preparing to administer fluid replacement therapy to a burn patient. Which formula is the best for determining fluid requirements? তাহলে ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি হবে একটা বার্ন পেশেন্টের জন্য। এখানে আমাকে জানতে চাইছে যে কোনটা বেস্ট ফর্মুলা হবে রিকোয়ারমেন্ট বোঝার জন্য। তাহলে আমরা পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করি, এবং এখানে পার্কল্যান্ডের দুটো ফর্মুলা রয়েছে, একটা 4 ml দিয়ে রয়েছে এবং একটা 2 ml দিয়ে রয়েছে। তাহলে আমাদের নর্মাল যে ফর্মুলাটা থাকে যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে 4 ml ইন্টু টোটাল বডি সারফেস এরিয়া বার্ন ইন্টু হচ্ছে তার পেশেন্টের বডি ওয়েট। তাহলে যদি একটা 60 কেজি পেশেন্টের ওয়েট থেকে থাকে এবং সেখানে যদি বার্ন হয়ে থাকে 40%, তাহলে আমরা এটাকে ক্যালকুলেট কীভাবে করব? তাহলে 4 ml দিয়ে গুণ করব, পেশেন্টের বডি ওয়েট 60 আর বডি সারফেস এরিয়া হচ্ছে 40। এখান থেকে যে টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড হবে সেই টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইডকে আমি দুভাগে ভাগ করব। প্রথম হাফ যেটা হবে সেটাকে আমি দেবো ফার্স্ট 8 আওয়ার্সে, তারপরে যে হাফ হবে সেটাকে আমি দেবো নেক্সট 16 আওয়ার্সে, এবং এক্ষেত্রে ফ্লুইড আমরা কি দেবো? রিঙ্গার ল্যাকটেট দেবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বার্নের ফ্লুইড রিপ্লেসমেন্ট। A nurse is caring for a patient who is undergoing a splenectomy for idiopathic thrombocytopenic purpura. তাহলে এখানটায় বলছে যে একজন নার্স একটা স্প্লিনেক্টমি হয়েছে, নার্সের একটা স্প্লিনেক্টমি হয়েছে একটা পেশেন্টের। কেন হয়েছে? ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এই ডিজিজের জন্য স্প্লিনেক্টমি হয়েছে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট অপারেটিভ ইন্টারভেনশন ফর দিস পেশেন্ট? এক্ষেত্রে আমরা কোনটা আমাদের মেন প্রিকশন হবে বা পোস্ট অপারেটিভ ইন্টারভেনশন কি হবে? তাহলে প্রথমত হচ্ছে যে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এই জিনিসটা কি আমাকে জানতে হবে, এবং তারপরে কত হচ্ছে স্প্লিনেক্টমিতে আমরা কি করে থাকি, তাই তো? আচ্ছা, প্রথমে হচ্ছে যে ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, যেখানটা আমরা দেখি যে লো প্লেটলেট কাউন্ট থাকে। ঠিক আছে, তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া আমরা পাচ্ছি, সেই জন্য এটাকে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বলে। ইডিওপ্যাথিক মানে আমরা যেখানে কারণ জানি না। এরপরে হচ্ছে স্প্লিনেক্টমি যেখানে করছি, তাহলে স্প্লিনেক্টমি করার পরেও প্লেটলেট লেভেল যেটা থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য প্লেটলেট লেভেল কমে গেছে, তাহলে সেটা রাইজ হতে সময় লাগবে। তাহলে স্প্লিনেক্টমির পরেও আমাকে লো প্লেটলেট কাউন্ট সেখানে থাকবে। তাহলে লো প্লেটলেট কাউন্ট থাকলে সেখানে আমাকে প্রথম যে আমার কাজ, প্লেটলেট হচ্ছে ব্লাড কোয়াগুলেশন
রেগুলেশনে হেল্প করে, তাহলে প্রথমে আমাকে ব্লিডিং প্রিকশনসগুলোকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি ব্লিডিং প্রিকশনসগুলো মেনটেন করব, তারপর আমি স্পেসিফিক স্প্লিনেক্টমি, হ্যাঁ ভ্যাকসিনেশনটা আমার প্রায়োরিটি মনে হতে পারে যে পেশেন্টকে আমি ভ্যাকসিনেশন দিলাম, কিন্তু একটা ভ্যাকসিন দেওয়ার পরেও সেটা ডেভেলপ করতে তার প্লেটলেট কাউন্টটা বাড়তে তো সময় লাগবে, সেটা তো ইমিডিয়েটলি হবে না, তাহলে ততদিন পর্যন্ত আমাকে ব্লিডিং প্রিকশন মেনটেন করতে হবে। তাহলে এখানে অ্যান্সার কিন্তু ব্লিডিং প্রিকশনস হবে। নেক্সট দেখো, which of the following condition is most likely associated with type 2 hypercapnic respiratory failure? respiratory failure, type 2 respiratory failure, এখানে hypercapnic বলা হয়েছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লেভেলটা অনেকটা বেশি রয়েছে। তাহলে কোন কন্ডিশনের সাথে এটা অ্যাসোসিয়েটেড হবে? অপশন রয়েছে পালমোনারি এম্বোলিজম, সিভিয়ার নিউমোনিয়া, সিওপিডি অ্যান্ড অ্যাস্তমা আর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তাহলে দেখো রেসপিরেটরি ফেলিওর তো বুঝলাম, সেখানে নিউমোনিয়া বা এম্বোলিজম, সিওপিডি সবগুলো ক্ষেত্রে হতে পারে, কিন্তু যেহেতু হাইপার ক্যাপনিক বলেছে তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় কোথায়? সিওপিডির ক্ষেত্রে হয়, অ্যাজমার ক্ষেত্রে হয়, তাহলে এখানটা অ্যান্সার সিওপিডি অ্যান্ড অ্যাজমা হবে। যদিও প্রত্যেকটাই হচ্ছে তোমার লাংয়ের প্রবলেম, লাংসের ডিজিজ, কিন্তু সেক্ষেত্রেও সিওপিডি বা অ্যাজমা এই ডিজিজগুলোতে হাইপার ক্যাপনিক হওয়ার চান্সেস বেশি থাকে, তো সেই জন্য এখানে সিওপিডি বা অ্যাজমা এটা অ্যান্সার হবে। Next দেখো, the phase in which the lining cells of the ovarian follicle are stimulated by luteinizing hormone to develop the corpus luteum to produce progesterone and estrogen is। এখানে মেনস্ট্রুয়াল যে সাইকেল রয়েছে সেখানে 4টে ফেজের নাম দেওয়া রয়েছে, এবং এখানে জানতে চেয়েছে যে এই পার্টিকুলার কোন ফেজে এই কাজটা হয়। কি কাজের কথা বলছে? যে ওভারিয়ান ফলিকলগুলো স্টিমুলেটেড হবে LH লিউটিনাইজিং হরমোন দ্বারা, এবং এর ফলে কর্পাস লিউটিয়াম ডেভেলপ হবে এবং ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনও প্রডিউস করবে। তাহলে কর্পাস লিউটিয়াম ডেভেলপ হয়, এটা কোন ফেজে হয়? এখানে অপশন মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফারেটিভ ফেজ, সিক্রেটরি ফেজ আর ফলিকুলার ফেজ বলছে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক আগে, মেনস্ট্রুয়াল ফেজের ঠিক আগে থেকে সিক্রেটরি ফেজ, এবং সিক্রেটরি ফেজে হচ্ছে ওভারিয়ান ফলিকলসগুলো আবার ডেভেলপ হয়, কর্পাস লিউটিয়াম ডেভেলপ হয়। কারণ যদি ওখানটায় ওভুলেশনের পরে ফার্টিলাইজেশন হয়, তাহলে সেখানটায় গিয়ে ওটা ইমপ্ল্যান্ট হবে, তাহলে তার জন্য সিক্রেটরি ফেজে হচ্ছে কর্পাস লিউটিয়াম ডেভেলপ করে, তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে কর্পাস লিউটিয়াম, সিক্রেটরি ফেজ। নেক্সট দেখো, মেজারমেন্ট ফ্রম লোয়ার বর্ডার অফ সিম্পাসিস পিউবিস টু দ্য সেন্টার অর মিড পয়েন্ট অফ প্রোমন্টারি অফ দ্য স্যাক্রাম টু নো দ্য পেলভিক ক্যাপাসিটি ইজ নোন অ্যাজ। তাহলে এটা ওই কনজুগেটের কথা জিজ্ঞেস করছে, আমাদের 3 রকমের কনজুগেট থাকে। এখানে বলছে যে মিড পয়েন্ট অফ, যদি সেন্টার অর মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রোমন্টারি থেকে লোয়ার বর্ডার সিম্পাসিস পিউবিসের লোয়ার বর্ডার, 3টে বর্ডার থেকে আমরা দেখি, একটা মিডিলে থাকে, একটা আপার থাকে, একটা লোয়ার থাকে, আর এদিকে থাকে তোমার স্যাক্রাল প্রোমন্টারির হাইস্ট পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা 3টে কনজুগেট ড্র করি। এখানে আমাকে জানতে চাইছে যে যদি লোয়ার বর্ডার অফ সিম্পাসিস পিউবিস হয়, তাহলে সেক্ষেত্রে আমি ওটাকে কি বলবো? এক্ষেত্রে আমি ওটাকে ডায়াগোনাল কনজুগেট বলবো। ডায়াগোনাল কনজুগেট হচ্ছে যে লোয়ার বর্ডার থেকে ডায়াগোনাল কনজুগেট হয়। আচ্ছা, আর একটা রয়েছে তোমার অবস্টেট্রিক কনজুগেট। অবস্টেট্রিক কনজুগেট হচ্ছে যে যেখানটায় সব থেকে শর্টেস্ট পয়েন্ট এবং এটা মাঝখানের যে পয়েন্টটা সেটাকে আমি অবস্টেট্রিক কনজুগেট বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ডায়াগোনাল কনজুগেট হলো। The pelvic shape has the poorest prognosis from vaginal delivery। সব থেকে পোর প্রগনোসিস কোন পেলভিক শেপের ক্ষেত্রে হয়ে থাকে? এখানে অপশন রয়েছে প্ল্যাটিপ্লয়েড, অ্যানথ্রোপয়েড, অ্যান্ড্রয়েড এবং গাইনিকয়েড। তাহলে অ্যান্ড্রয়েড পেলভিস যেটা রয়েছে এটা মেল টাইপ অফ পেলভিসও বলে থাকি, এক্ষেত্রে ভেজাইনাল ডেলিভারির পোরেস্ট প্রগনোসিস রয়েছে। The relation of the various parts of the fetus to one another is called। various part of fetusের একে অন্যের সাথে রিলেশন, তাহলে একটা রিলেশন হয় যে ম্যাটার্নাল যে ইউটেরাস রয়েছে তার সাথে ফিটাসের রিলেশন, সেটা যেটাকে আমরা লাই বলে থাকি। আর এখানে বলছে যে ফিটাসের যে পজিশন সেখানে একে অন্যের সাথে, তাহলে ফ্লেকশন বা এক্সটেনশন এটা যেরকম হয় সেটা, কিন্তু এখানে জানতে চাইছে যে লাই প্রেজেন্টেশন অ্যাটিটিউড নাকি পজিশন হবে, তাহলে এটাকে আমরা অ্যাটিটিউড বলবো। অ্যাটিটিউডের ক্ষেত্রে ফ্লেক্স অ্যাটিটিউড, ডিফ্লেক্সড বা তোমার রিল্যাক্স যেটাকে বলা হয় সেগুলো হয়। তাহলে এটা হচ্ছে অ্যাটিটিউড, যেখানে ফিটাসের একে অন্যের যে বডি পার্ট তাদের রিলেশনশিপটা কীরকম হয় সেটা বোঝায়। Type of abortion in which the changes have reached to a state from where recovery is impossible known as। তাহলে একটা টাইপ অফ অ্যাবর্শন যেখানটা রিকভারি ইম্পসিবল এমন জায়গাতে গিয়ে পৌঁছে গেছে, তাহলে সেটাকে আমি কি বলবো? স্ট্রেটেন অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, একটোপিক অ্যাবর্শন এবং সেপটিক অ্যাবর্শন। তাহলে যেখানে থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করা পসিবল নয়, অলরেডি হয়ে গেছে আর কি, অ্যাবর্শন হয়ে গেছে, সেটাকে আমরা ইনএভিটেবল অ্যাবর্শন বলি। আর যেখান থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করা পসিবল এবং সেখানে আমাকে সাবধানতার সাথে থাকতে হয়, সেটাকে আমি থ্রেটেন অ্যাবর্শন বলি।
টর্চ ইন্ডিকেট, টর্চের মধ্যে কি কি থাকে? টর্চের মধ্যে থাকে টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস আর হার্পিস সিমপ্লেক্স এবং তার সাথে ও ফর আদার্স থাকে। ঠিক আছে, তাহলে এখানটায় রয়েছে টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস অ্যান্ড হার্পিস সিমপ্লেক্স। A client arrives at the hospital at 38 weeks gestation with profuse vaginal bleeding. তাহলে 38 weeks of gestation এ প্রফিউজ ভেজানাল ব্লিডিং নিয়ে একজন পেশেন্ট, একজন ক্লায়েন্ট এসেছে হসপিটালে। সি স্টেটস দ্যাট ইট অকার সাডেনলি উইথাউট এনি কন্ট্রাকশন, কোনো কন্ট্রাকশন ছাড়াই হঠাৎ করেই ব্লিডিংটা হয়েছে। হুইচ কন্ডিশন মে দ্য ক্লায়েন্ট বি এক্সপিরিয়েন্সিং দ্যাট রিকোয়ার্স ইমিডিয়েট নোটিফিকেশন অফ দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে এক্ষেত্রে আমরা কি সাসপেক্ট করব? প্লাসেন্টা প্রিভিয়া, কনসিল অ্যাব্রাপশন, প্লাসেন্টা অ্যাক্রিটা নাকি রাপচার্ড ইউটেরাস? তাহলে দেখো প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশন প্লাসেন্টার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে একটা পেনলেস ভেজানাল ব্লিডিং, একটা পেনফুল ব্লিডিং। পেনফুল ব্লিডিং হলে অ্যাব্রাপশন প্লাসেন্টা হয় আর পেনলেস হলে প্লাসেন্টা প্রিভিয়া হয়। তাহলে যেখানে পেনের কথা বলা নেই কিন্তু এখানে উইথাউট এনি কন্ট্রাকশন বলা আছে, কোনো কন্ট্রাকশন হয়নি মানে কোনো পেন নেই, তাহলে পেনলেস যদি ব্লিডিং হয় তাহলে সেটাকে আমি প্লাসেন্টা প্রিভিয়া বলবো। সিস্টিক প্রলিফারেশন অফ কোরিওনিক এপিথেলিয়াম ইজ নোন অ্যাজ, কোরিওনিক এপিথেলিয়ামে যদি সিস্টিক প্রলিফারেশন হয় মানে সিস্ট ফর্মেশন হয়ে যায় তখন সেটাকে কি বলবো? সিস্ট ফর্মেশন যদি কোরিয়নের হয় সেটাকে আমরা হাইড্রাটিডিফর্ম মোল বলে থাকি, তাহলে এটা হাইড্রাটিডিফর্ম মোল হবে। During labor, station +1 indicates that the presenting part is +1 স্টেশনের ক্ষেত্রে কোথায় থাকে? প্রেজেন্টিং পার্ট কোথায় থাকে? বিলো দ্য ইস্চিয়াল স্পাইন, অ্যাবভ দ্য ইস্চিয়াল স্পাইন, হাই ইন ফলস পেলভিস, অন দ্য পেরিনিয়াম। তাহলে +1 মানে সেটা হচ্ছে বিলো দ্য ইস্চিয়াল স্পাইনে রয়েছে, ইস্চিয়াল স্পাইনের নিচে রয়েছে, -1 মানে অ্যাভাবে রয়েছে, আর +1 মানে নিচে রয়েছে এবং তারপরে +2 +3 এরকমভাবে হয়ে থাকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 1, স্লাইডলি বিলো দ্য ইস্চিয়াল স্পাইন। দ্য কন্ডিশন হোয়ার দ্য ইউটেরাস টার্নস ইনসাইড আউট ইজ কল্ড, যেখানে ইউটেরাসটা পুরো উল্টে বাইরে বেরিয়ে আসে সেটাকে কি বলা হয়? তো অপশন রয়েছে প্রোলাপস, অ্যান্টিভার্সন, রেট্রোভার্সন আর ইউটেরাইন ইনভার্সন। ইনভার্স মানে হচ্ছে ইনসাইড আউট, ঠিক আছে? তাহলে ইউটেরাইন ইনভার্সন হচ্ছে ইউটেরাসটা একদম বাইরে উল্টে বেরিয়ে চলে আসে, ঠিক আছে? যখন ধরো প্লাসেন্টা এখন অবধি মানে ওয়াল থেকে ছাড়েনি কিন্তু আমি বাইরে থেকে জোরে টেনেছি তখন সেক্ষেত্রে ইউটেরাইন ইনভার্সন দেখা যায়, ঠিক আছে? তাহলে যেক্ষেত্রে প্লাসেন্টা অ্যাক্রিটা বা মরবিডলি অ্যাডারেন্ট প্লাসেন্টা থেকে সেক্ষেত্রে যদি আমি অ্যাব্রাপ্টলি ওটাকে বাইরে থেকে টান দিতে থাকি তাহলে ইউটেরাইন ইনভার্সন হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ইউটেরাইন ইনভার্সন। পিনাট ম্যানোভার ইজ ইউজ টু ডেলিভার, পিনাট ম্যানোভার কিসে ইউজ করা হয় বা কী ডেলিভার করতে ইউজ করা হয়? তো এটা হচ্ছে বিভিন্ন রকম ম্যানোভার থাকে, তো পিনাট ম্যানোভার হচ্ছে লেগ অফ দ্য বেবিকে রিমুভ করার জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে লেগ অফ বেবি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেথড অফ হেলথ প্রমোশন, কোনটা হেলথ প্রমোশনের মেথড নয়? অপশন রয়েছে বিহেভিয়ারাল মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, ইমিউনাইজেশন এবং নিউট্রিশনাল এডুকেশন। বিহেভিয়ারাল মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং নিউট্রিশনাল এডুকেশন এগুলো সমস্তই হেলথ প্রমোশনের মধ্যে পড়ে এবং ইমিউনাইজেশন যেটা রয়েছে এটা হচ্ছে যে স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে পড়ছে। তাহলে এখানে নটা মেথড বলেছিল, তাহলে এটা নটা মেথড বললে ইমিউনাইজেশন হবে। নেক্সট রয়েছে দ্য আলমা আটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্রাইমারি হেলথ কেয়ার ওয়াজ কন্ডাক্টেড ইন দ্য ইয়ার, এটা জাস্ট মুখস্থ করার কোশ্চেন এবং এটা হয়েছিল 1978-এ। বন্দে মাতারাম স্কিম ইজ ইনক্লুডেড ইন, বন্দে মাতারাম স্কিম কিসের সাথে ইনক্লুডেড রয়েছে? অপশন রয়েছে RCH প্রোগ্রাম, JSY প্রোগ্রাম, IMNCI প্রোগ্রাম এবং ICDS প্রোগ্রাম। বন্দে মাতারাম স্কিম ইনক্লুডেড রয়েছে RCH প্রোগ্রামের সাথে। এরকম প্রচুর প্রোগ্রাম রয়েছে, প্রচুর স্কিম রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং থেকে, এগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, দ্য কনস্ট্যান্ট প্রেজেন্স অফ আ ডিজিজ উইদিন আ লিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কল্ড অ্যাজ, একটা কোনো ডিজিজ যদি কনস্ট্যান্টলি কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অপশন রয়েছে প্যান্ডেমিক, সাইক্লিক, এপিডেমিক এবং এন্ডেমিক। তাহলে এন্ডেমিক বলা হয়, এন্ডেমিক গয়টার আমরা বলে থাকি একটা পার্টিকুলার জায়গাতে প্রচুর গয়টার দেখা যাচ্ছে, সে সবসময় প্রেজেন্ট রয়েছে ওই জায়গাতেই পার্টিকুলারলি, তাহলে সেগুলো হচ্ছে এন্ডেমিক ডিজিজ, যেখানে একটা কনস্ট্যান্ট প্রেজেন্ট রয়েছে একটা ডিজিজ কোনো একটা পার্টিকুলার এরিয়াতে। আর কোনো একটা এরিয়াতে একটা ডিজিজ যদি নর্মালের থেকে বেশি সংখ্যায় হয় তখন সেটাকে আমরা এপিডেমিক বলি, আর যদি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কোনো একটা ডিজিজ ছড়িয়ে যায় তখন সেটাকে প্যান্ডেমিক বলি। আর সাইক্লিক প্যাটার্ন একটা মেনটেন হয়, যখন বছরে কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো একটা ডিজিজ হচ্ছে সেটাকে সাইক্লিক প্যাটার্ন বলা হয়। আচ্ছা নেক্সট দেখো, while teaching a patient with COPD regarding exercises, the community health nurse should emphasize, তাহলে COPD পেশেন্টদের এক্সারসাইজের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে কোনটার ওপরে এক্সারসাইজ মানে কোনটা বলা হবে, এমফাসাইজ করা হবে?
রেস্ট ইন বিটুইন এক্সারসাইজ, অ্যাভয়েড এক্সারসাইজ স্ট্রেনাসলি, টেক মেডিকেশন ইন বিটুইন এক্সারসাইজ। তাহলে অবশ্যই রেস্ট বিটুইন এক্সারসাইজ আমি বলবো, কারণ সিওপিডি পেশেন্টদেরও রেসপিরেটরি এক্সারসাইজ বা কিছু এরকম দরকার, অ্যাক্টিভিটি তো মানুষ করবেই, একদম তো চুপচাপ বসে থাকবে না। তাহলে সেক্ষেত্রে রেস্ট বিটুইন এক্সারসাইজ, একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে তাকে এক্সারসাইজ করতে হবে। সাইলেন্ট এপিডেমিক অফ দ্য কান্ট্রি ইজ, সাইলেন্ট এপিডেমিক কাকে বলা হয়? আচ্ছা, অপশন রয়েছে করোনারি আর্টারি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং অ্যালজিমার ডিজিজ। এই আর্টারি ডিজিজ, লিভার ডিজিজ বা লাং ডিজিজ কোনোটাই কিন্তু সাইলেন্ট হয়ে থাকে না। অ্যালজিমার ডিজিজ যেটা, এটাকে সাইলেন্ট এপিডেমিক বলা হয়, কারণ এটা নিঃশব্দে হয় বা নীরবে হয় এবং আমরা খুব একটা অ্যালজিমার ডিজিজ সম্পর্কে জানিও না। মানে আমরা জানি না বলতে আমরা জানি, কিন্তু সাধারণ মানুষ জানে না এতটা কিন্তু ইম্পর্টেন্স বা এতটা গুরুত্ব এই ডিজিজগুলোকে, কেউ মেন্টাল হেলথের ডিজিজগুলোকে জেনারেলি দেওয়া হয় না। ঠিক আছে, তো সেই জন্য এটাকে সাইলেন্ট এপিডেমিক বলা হয়। দ্য ফ্লোটিং টিপ অফ দ্য আইসবার্গ রিপ্রেজেন্ট, আইসবার্গের যে ফ্লোটিং টিপ রয়েছে সেটা কাকে রিপ্রেজেন্ট করে? তাহলে অপশন রয়েছে ল্যাটেন্ট কেস, ক্লিনিক্যাল কেস, আনডায়াগনোসড কেসেস এবং নান অফ দ্য অ্যাভাব। ফ্লোটিং টিপ হচ্ছে যে আমাদের ক্লিনিক্যাল কেস, যেটা আমাদের ক্লিনিকে বা আউটডোরে বা ইনডোরে আসে, সেগুলো হচ্ছে ক্লিনিক্যাল কেস, যেটা ফ্লোটিং টিপ। আর যেটা মার্জ হয়ে রয়েছে, মার্জ পোর্শন যেটা ডুবে রয়েছে জলের তলায়, সেটাকে আমরা আনডায়াগনোসড কেসেস বলি, যেগুলো মানে আনডায়াগনোস নয়, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছ অব্দি এসে পৌঁছচ্ছেই না, সেইগুলোকে আমরা হচ্ছে মার্জ পোর্শন বলে থাকি। প্রিভ্যালেন্স কি? প্রিভ্যালেন্স কি? রেট, রেশিও, প্রপোর্শন এবং মিন। তো প্রিভ্যালেন্স হচ্ছে যে একটা প্রপোর্শন, প্রিভ্যালেন্স হচ্ছে প্রপোর্শনের বেসিসে দেখা যায়। রেট, রেশিও, প্রপোর্শন, এই তিন রকমের মানে তিন রকমভাবে আমরা কমিউনিটির যে বিভিন্ন রকম অকারেন্স হয় সেগুলোকে বলে থাকি, যেমন ক্রুড ডেথ রেট রয়েছে, হ্যাঁ, তারপরে সেক্স রেশিও রয়েছে, সেরকম প্রপোর্শন হচ্ছে প্রিভ্যালেন্সের মধ্যে পড়ে। দ্য ফলোয়িং ডিজিজেস ক্যান বি ট্রান্সমিটেড বাই ওয়াটার অ্যান্ড ফুড এক্সেপ্ট, কোন ডিজিজটা ফুড এবং ওয়াটারের মাধ্যমে ট্রান্সমিট হয় না? তাহলে এখানে অ্যান্সার হবে হেপাটাইটিস সি, কারণ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হচ্ছে ব্লাড বোন, তাহলে এটা ফুড অ্যান্ড ওয়াটার দিয়ে হচ্ছে না, এখানে এক্সেপ্ট রয়েছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনফেকশন অফ অ্যানিমালস প্রাইমারিলি ক্যান বি ট্রান্সমিটেড থ্রু মিল্ক, মিল্ক দিয়ে কোন ডিজিজটা ট্রান্সমিট হচ্ছে? অপশন রয়েছে টিউবারকিউলোসিস, ডেঙ্গু, প্লেগ এবং লেপ্টোস্পাইরোসিস। তাহলে দেখো, প্রথমত বলেছে যে অ্যানিমালসদের ডিজিজ এবং মিল্কের মাধ্যমে ট্রান্সমিট হয়, তাই তো? তাহলে এটা টিউবারকিউলোসিস হতে পারে, কারণ বোভাইন টিউবারকিউলোসিস হয়, যেটা হচ্ছে অ্যানিমালদের মাধ্যমে দেখা যায়, অ্যানিমালদের মধ্যে দেখা যায়। In children, carb legs, deformed pelvis and pigeon chest are the clinical feature of, বাচ্চাদের মধ্যে যে কার্ভ লেগ, ডিফর্ম পেলভিস বা পিজিয়ান চেস্ট দেখা যায়, সেটা কিসের ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে পড়বে? এখানে অপশন রয়েছে রিকেট, অস্টিওম্যালেশিয়া, কেরাটোম্যালেশিয়া এবং বেরিবেরি। তাহলে এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা রিকেট দেখতে পাই, যেখানে কার্ভ লেগ থাকে, রিকেটের ক্ষেত্রে কার্ভেট থাকে, পেলভিস ডিফর্মড হয় এবং পিজিয়ান চেস্ট, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, তাহলে এটা আমরা রিকেটের মধ্যে পাবো। নেক্সট রয়েছে ইডিমা ইজ আ সাইন ইন হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিশনাল ডিসঅর্ডার, কোন নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে ইডিমা দেখা যায়? কোয়াশিওকর রয়েছে, ম্যানাসমাস রয়েছে, আন্ডারওয়েট রয়েছে এবং নিউট্রিশনাল ডোয়ার্ফিজম। তাহলে কোয়াশিওকর এবং ম্যানাসমাসের মধ্যে দুটোর মধ্যে কনফিউশন হয়। তাহলে ম্যানাসমাস মানে হচ্ছে ম্যারমেরে বেবি, তাহলে ম্যারমেরের মানে হচ্ছে রুগ্ন, রোগা, এবং ইডিমা হচ্ছে যে ফোলা ফোলা বাচ্চা হবে, তাহলে ফোলা ফোলা বাচ্চা কোয়াশিওকরের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং সিমটমস সাজেস্ট দ্যাট দ্য চাইল্ড হ্যাজ সিভিয়ার ডিহাইড্রেশন, কোথা থেকে আমরা বুঝবো যে বাচ্চার সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে? এখানে অপশন রয়েছে ইরিটেবল, রেস্টলেস, হু ড্রিঙ্কস ওয়াটার ইগারলি এবং ল্যাথার্জিক অর আনকনসাস। তাহলে দেখো, সিভিয়ার যে ডিহাইড্রেশন থাকে, সিভিয়ার ডিহাইড্রেশনে কিন্তু বাচ্চা ইগারলি ড্রিঙ্ক করতে পারে না, কারণ হচ্ছে সেখানটায় বাচ্চা আনএবল টু ড্রিঙ্ক হয়ে যায়, বাচ্চা ল্যাথার্জিক বা আনকনসাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে বাচ্চা ল্যাথার্জিক হবে বা আনকনসাসও হয়ে যেতে পারে। A 13-month-old child who has never been immunized now comes to the hospital. 13 মাসের একটা বাচ্চা এসছে এবং তার আগে কখনো ইমিউনাইজেশন হয়নি। হোয়াট উইল ইউর অ্যাডভাইস রিগার্ডিং ইমিউনাইজেশন অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল? ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী আমরা এই বাচ্চাকে কী কী ভ্যাকসিন দিতে পারবো? ঠিক আছে, তাহলে দেখো, এখানে অপশন রয়েছে, প্রথমত রয়েছে বিসিজি, ওপিভি এবং ডিপিটি, বিসিজি, ওপিভি, ডিপিটি। তাহলে দেখো, 13 মাসের বাচ্চা বিসিজি আমরা 1 বছর অবধি দিয়ে থাকি, তাই তো? তাহলে 1 বছরের যেহেতু পেরিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি বিসিজি আর দেবো না, তাহলে এই অপশনটা হবে না। নেক্সট দেখো, 1 ডোজ আইপিভি, 3 ডোজ ওপিভি এবং 3 ডোজেস পেন্টাভ্যালেন্ট। তাহলে দেখো, পেন্টাভ্যালেন্ট আমরা জানি 1 বছর অবধি দেওয়া যায়, তাহলে পেন্টাভ্যালেন্টও আমরা এখানে যেহেতু দিতে পারবো না, তাহলে এক্ষেত্রে অপশন বিও হবে না।
ওপিভি এবং ডিপিটি রয়েছে, ওরাল পোলিও ভ্যাকসিন এবং ডিপিটি এটা হতে পারে। আর একটা রয়েছে 3 ডোজেস অফ HIV এবং 3 ডোজেস অফ হেপবি। তাহলে হেপবি যেটা রয়েছে সেটা তো পার্টিকুলার একটা ইঞ্জেকশন আমরা আফটার বার্থে 24 আওয়ার্সের মধ্যে দিয়ে দিই, তাহলে এটাও আমি এখানটায় দেবো না। তাহলে অপশন এখানটায় ওপিভি এবং ডিপিটি পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন অনুযায়ী ওপিভি এবং ডিপিটি হবে। In a healthy child, the head and chest circumference equal each other around the age of, এখানে বলছে যে একটা হেলদি বাচ্চার ক্ষেত্রে হেড সার্কামফারেন্স এবং চেস্ট সার্কামফারেন্স ইকুয়াল আমরা কত বয়সে দেখতে পাবো। অপশন রয়েছে 3 to 6 মান্থ, 6 to 9 মান্থ, 9 to 12 মান্থ এবং 12 to 15 মান্থ। তাহলে এটা হচ্ছে 9 to 12 মান্থে দেখা যায়, যেখানে চেস্ট অ্যান্ড হেড সার্কামফারেন্স দুটোই ইকুয়াল হয়ে যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পোনেন্ট অফ আপগার স্কোর, আপগার স্কোরের মধ্যে কোন কম্পোনেন্টটা পড়ে না। কালার অফ দ্য বডি রয়েছে, মাসেল টোন রয়েছে, হার্ট রেট পার মিনিট রয়েছে এবং রেসপিরেটরি রেট পার মিনিট। এটা নিয়ে প্রচুর কনফিউশন এবং বারবার এই কোশ্চেনটা ভুল হয়। রেসপিরেটরি রেট পার মিনিট আমরা দেখি না, এখানে আমরা দেখি যে রেসপিরেটরি এফোর্ট বা রেসপিরেটরি প্যাটার্ন এটা দেখা যায়। রেসপিরেটরি রেট পার মিনিট আমরা কিন্তু আপগার স্কোরের ক্ষেত্রে দেখি না। হার্ট রেট দেখি, যেটা 100 থেকে বেশি, 100 থেকে কম বা অ্যাবসেন্ট এরকমভাবে আমরা দেখি, কিন্তু রেসপিরেটরি রেটের ক্ষেত্রে প্যাটার্ন দেখি। ঠিক আছে, নেক্সট দেখো, ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন নিউবর্ন রিসাসিটেশন উইথ ক্লিনিক্যাল সাসপিশন অফ। ব্যাগ এন্ড মাস্ক ভেন্টিলেশনটা আমরা কোথায় কন্ট্রাইন্ডিকেটেড দেখছি। এখানে অপশন রয়েছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ, বর্ন টু ডায়াবেটিক মাদার এবং নিউমোথোরাক্স। তাহলে কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, কন্ট্রাইন্ডিকেশন বলছে তো ব্যাগ মাস্ক ভেন্টিলেশন আমরা কোথায় দেবো না। তাহলে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া যেখানে রয়েছে সেখানটায় কীরকমভাবে থাকে, এটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের ওপরের দিকে লাংস রয়েছে এবং ডায়াফ্রামের নিচে হচ্ছে এখানটায় স্টোমাক রয়েছে। তাহলে এখানটায় থাকে কি ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এখানে একটা ওপেনিং থাকে এবং এই ওপেনিং থেকে স্টোমাকের কিছু পার্ট ওপরের দিকে চলে আসে। ঠিক আছে, তাহলে ডায়াফ্রামে ওপেনিং রয়েছে মানে ওই জায়গাটা যে নেগেটিভ প্রেশার যে বন্ধ থাকে সেটা ওখানে হবে না। তাহলে ডায়াফ্রাগমেটিক হার্নিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাগ মাস্ক ভেন্টিলেশন দিতে পারবো না। ঠিক আছে, বাকি ইন্টারক্রেনিয়াল হেমারেজ বা ডায়াবেটিক মাদার, নিউমোথোরাক্স এগুলোতে কোনো কমপ্লিকেশন নেই। Which of the following is the best indicator of long-term nutritional status? Long-term nutritional status এর ক্ষেত্রে best indicator কি হবে? Median circumference, height for age, weight for age এবং weight for height। তাহলে দেখো লং টার্মের ক্ষেত্রে দেখছি, তাহলে মানুষের হাইট বা ওয়েট এই দুটো যদি আমি কম্পেয়ার করি তাহলে ওয়েটটা তো বাড়ে এবং সেটা আমি কিছু দিনের মধ্যেই বুঝতে পারবো বাড়ছে বা কমছে। তাহলে লং টার্ম নিউট্রিশন যেহেতু বলেছে, তাহলে লং টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু হাইট দেখব, বয়সের সাপেক্ষে তার হাইটটাকে সঠিকভাবে বেড়েছে সেটা দেখে আমি বুঝতে পারবো যে লং টার্ম নিউট্রিশনাল স্ট্যাটাসটা এখানে মেনটেন হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে ট্রাইজোমি 13 ইজ আইডেন্টিফাইড অ্যাজ, ট্রাইজোমি 13কে আমরা কীভাবে আইডেন্টিফাই করি, এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, ডাউন সিনড্রোম এবং ক্লাইনফিল্টার সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 21, পাটাও সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 13 যেটা কোশ্চেনে রয়েছে এবং এডওয়ার্ড সিনড্রোম রয়েছে ট্রাইজোমি 18। তাহলে এটা 18 এবং এটা হচ্ছে 21 আর পাটাও সিনড্রোম হচ্ছে ট্রাইজোমি 13। অল অফ দ্য ফলোয়িং আর অটোসোমাল রিসেসিভ ডিজিজ এক্সেপ্ট, এই ডিজিজগুলোর মধ্যে কোনটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ নয়। অপশন রয়েছে মরফান সিনড্রোম, সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইল কিটোনিউরিয়া এবং উইলসন ডিজিজ। এগুলোর মধ্যে মারফান সিনড্রোম যেটা রয়েছে এটা হলো অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার এবং বাকিগুলো রয়েছে রিসেসিভ। তাহলে এখানে এক্সেপ্ট যেহেতু ছিল তাহলে এটার অ্যান্সার মারফান সিনড্রোম হবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য লিগাল টার্ম ফর ইন্টেনশনালি টাচিং অফ পেশেন্টস বডি উইদাউট কনসেন্ট ইজ টার্ম। তাহলে পেশেন্টকে টাচ করছি উইদাউট কনসেন্টে, এটাকে কি বলা হবে। অপশন রয়েছে নেগলিজেন্স, অ্যাজল্ট, ব্যাটারি এবং ম্যালপ্র্যাকটিস। তাহলে নেগলিজেন্স এবং ম্যালপ্র্যাকটিস হচ্ছে আমাদের একটা হচ্ছে অসাবধানতার জন্য হয়ে যায়, যেটা নেগলিজেন্স নেগলেক্ট করেছি সেই জন্য হয়েছে। আর ম্যালপ্র্যাকটিস মানে আমি জানি কিন্তু তবু করছি না, যেমন স্টেরিলিটি মেনটেন করছি না, স্কিন টেস্ট করছি না এগুলো। আর নেগলিজেন্স যেমন একটু গরম জল খেয়াল করিনি তো পেশেন্টের একটুখানি হালকা করে বার্ন হয়ে গেল, বা পেশেন্টের ব্যাক রেস্ট বা সরি ওই বেড রেলগুলো আমি দিলাম না, পেশেন্টের ফল হয়ে গেল, এরকম টাইপের নেগলেক্ট করেছি আমি সেই জন্য। আর অ্যাজল ব্যাটারি যেটা রয়েছে সেগুলো হচ্ছে পেশেন্টকে কোনো রকমভাবে আমি ডিফ্রেম করছি বা কোনো কিছু করছি। তো অ্যাসল্ট আর ব্যাটারির মধ্যে অ্যাসল্ট হচ্ছে যে আমি ভার্বালি যখন অ্যাবিউজ করছি সেটাকে অ্যাসল্ট বলা হয়, আর ব্যাটারি যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেনশনাল টাচিং, অর্থাৎ আমি পেশেন্টকে টাচ করছি বা পেশেন্টকে মারছি এরকম কিছু করছি তখন সেটাকে ব্যাটারি বলবো। নেক্সট হচ্ছে দ্য পজিশন টু বি মেনটেন ফর আ পেশেন্ট উইথ ইনক্রিজড ইন্টারক্রেনিয়াল প্রেশার ইজ। ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশারের ক্ষেত্রে আমি সেখানটায় পেশেন্টকে কীরকম পজিশন দেবো।
তাহলে পেশেন্টের ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হলে অপশন রয়েছে ফাউলার্স, স্টেঞ্জেলেনবার্গ, সাইডলাইং এবং সুপাইন। সুপাইন মানে যা সোজা শুয়ে রয়েছে সেটা, সাইডলাইং মানে সোজাই শুয়ে থাকবে কিন্তু এক সাইড ঘুরে শুয়ে থাকবো, স্টেঞ্জেলেনবার্গ পজিশন মানে যেখানে মাথা নিচের দিকে, হেড এন্ডটা নিচে আর ফুট এন্ডটা উপরের দিকে রয়েছে, আর ফাউলার্স পজিশন মানে জাস্ট এরকম ভাবে হেডটা উপরে করা আছে, সেটা 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, বা 60 ডিগ্রি, 90 ডিগ্রি সব রকমই হতে পারে। তো ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে আমরা 30 থেকে 45 ডিগ্রি এরকম একটা অ্যাঙ্গেল মেনটেন করি, ফাউলার্স পজিশন দিই। এর ফলে কি হয় যে সিএসএফ এর যে ড্রেনেজটা সেটা ভালো হয়, সেই জন্য ইন্টারক্রেনিয়াল প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকে। নেক্সট হচ্ছে দ্য কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও ইন সিপিআর ইন কেস অফ সিঙ্গেল রেস্কিউয়ার ইজ। এখানে বলছি যে সিঙ্গেল রেস্কিউয়ার যদি থাকে তাহলে কম্প্রেশন এবং ভেন্টিলেশনের রেশিও কি হবে, এবং এটা বলতে চেয়েছে যে সিপিআর এর ক্ষেত্রে নর্মাল, এখানে কোনো অ্যাডাল্ট বা বাচ্চার কথা বলা নেই। তো মেনলি এটা অ্যাডাল্টই হবে, কারণ এখানটায় যে রেশিওগুলো রয়েছে 5:2, 15:2, 30:2 এবং 2:30। তো এখানে যেহেতু সিঙ্গেল রেস্কিউয়ার রয়েছে, সিঙ্গেল রেস্কিউয়ারের জন্য 30 কম্প্রেশন এবং তারপরে দুটো তোমার ব্রিথ থাকে, সেটা হচ্ছে তোমার থাকে। আর যদি হচ্ছে দুজন রেস্কিউয়ার থাকে, যদি 2 রেস্কিউয়ার থাকে তাহলে সেটা 50:2 হয়, এটা 2 রেস্কিউয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানটায় সিঙ্গেল রেস্কিউয়ার ছিল, সিঙ্গেল রেস্কিউয়ারের জন্য হচ্ছে 30:2, 30 কম্প্রেশন তারপরে দুটো রেস্কিউ ব্রিথ, এবং দুজন যদি রেস্কিউয়ার থাকে তাহলে 15 করে কম্প্রেশন হবে, তারপর দুটো করে রেস্কিউ ব্রিদিং হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হোয়াট শুড বি দ্য টেম্পারেচার অফ ওয়াটার ইউজ ফর কোল্ড স্পঞ্জিং। কোল্ড স্পঞ্জিং এর জন্য আমরা কত ডিগ্রি টেম্পারেচার ইউজ করি, তাহলে এখানে অপশন রয়েছে 98, 105, 70 এবং 0। তাহলে 105 তো গরম জল, আর 98 যেটা রয়েছে সেটা তোমার নর্মাল টেম্পারেচারই ধরতে পারি। তাহলে কোল্ড স্পঞ্জ বলেছে মানে ঠান্ডা জল হবে, তাহলে এখানে একটাই অপশন রয়েছে 70 ডিগ্রি ফারেনহাইট, এটা অ্যান্সার হবে। Which of the following nursing intervention can prevent increase of intracranial pressure in an unconscious child? তাহলে আনকনসিয়াস চাইল্ডের ক্ষেত্রে আমার কোন নার্সিং ইন্টারভেনশন আমি করলে ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করাটাকে প্রিভেন্ট করতে পারবো। এখানটা আনকনসিয়াস চাইল্ডের কথা বলেছে। অপশন রয়েছে অ্যাভয়েড অ্যাক্টিভিটিস দ্যাট কজ পেন অর ক্রাইং, তাহলে আমি এরকম কোনো অ্যাক্টিভিটিস আমি রাখবো যাতে হচ্ছে বাচ্চা কান্নাকাটি না করে। লোয়ার দ্য পজিশন অফ দ্য হেড, হেড এন্ডটাকে আমি নিচে রাখবো। প্রোভাইড এনভায়রনমেন্টাল স্টিমুলেশন দেবো, এবং লাস্টে রয়েছে টার্ন হেড সাইড টু সাইড এভরি আওয়ার, ঘন্টায় ঘন্টায় আমি মাথার সাইডটাকে চেঞ্জ করব। অপশনগুলোকে যদি একটু অ্যানালাইজ করি তাহলে দেখো, টার্ন হেড সাইড টু সাইড এভরি আওয়ার যদি লাস্ট থেকে শুরু করি, তাহলে সময়ে সময়ে যদি আমি হেডটাকে এরমভাবে রোটেট করতে থাকি তাহলে জুগুলার ভেনকে আমি অবস্ট্রাক্ট করব, রোটেটিং বা ফ্লেক্সিং এরম যদি করি, তাহলে সেক্ষেত্রে যে আইসিপিটা কমে যাওয়া সেটা হচ্ছে না, তাহলে এই অপশনটাকে আমি বাদ দিলাম। নেক্সট রয়েছে প্রোভাইড এনভায়রনমেন্টাল স্টিমুলেশন, নর্মালি আমরা এনভায়রনমেন্টাল স্টিমুলেশন কম রাখি যাতে কোনোভাবে আমি বাচ্চাকে এজিটেট না করে দিই। তারপর রয়েছে লোয়ার দ্য পজিশন অফ হেড এন্ডটাকে আমি নিচে করব বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হেড এন্ডকে এলিভেট করে রাখি, কারণ ইনক্রিজ আইসিপির ক্ষেত্রে একটু আগেই দেখলাম যে আমরা ফাউলার পজিশন দিচ্ছি, তাহলে এই অপশনটাও ভুল রয়েছে। তাহলে লাস্ট রইল অ্যাভয়েড অ্যাক্টিভিটিস দ্যাট কজ পেন আর ক্রাইন, এটা অ্যাকচুয়ালি সঠিক হতো, মানে সঠিকই এটা যে আমরা বাচ্চাকে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস করাই না যাতে বাচ্চা কাঁদে বা পেন হয়। এতে কি হয় যে শ্বাস বন্ধ হয়ে যায় না, যখন কান্না করছে তখন শ্বাসটা বন্ধ হয়, তাহলে সেই জন্য ওই ভালসালভা ম্যানুভার যেরকম সেরকম হয়, তাতে ইন্ট্রাথোরাসিক ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারও বাড়ে, তার সাথে সাথে ইনক্রিজ আইসিপিও হয়ে যায়। তো সেই কারণে এইটাকে আমরা বারণ করি। তবে এখানে একটা প্রবলেম যেটা কোশ্চেনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আনকনসিয়াস চাইল্ড। তো আনকনসিয়াস চাইল্ডের ক্ষেত্রে কনসিয়াসই যদি না থাকে তাহলে বাচ্চা ক্রাই বা পেনের তো ব্যাপার নেই, কিন্তু এখানে আর কোনো অপশনও নেই এরকম আনকনসিয়াসের সাথে যাবে, তো সেই জন্যই একটি অপশন পড়ে রয়েছে, ঠিক আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে ইনক্রিজ আইসিপি কমানোর জন্য বা যাতে না বাড়ে, প্রিভেন্ট ইনক্রিজ বলেছে, অ্যাকচুয়ালি এখানটায় প্রিভেন্ট ইনক্রিজ, তাহলে এখানটায় বাচ্চাকে আমি কোনো রকম অ্যাক্টিভিটি করাবো না বা এরকম কোনো কিছুর মধ্যে নিয়ে আসবো না যাতে বাচ্চার কোনোভাবে প্রেশার ইনক্রিজ করে, বাচ্চা কান্না করে বা তার ব্যথা হয় এরকম কিছু। নেক্সট রয়েছে ইনোকুলেটিং লুপ ইজ স্টেরিলাইজড বাই। ইনোকুলেটিং লুপ আমরা কিভাবে স্টেরিলাইজ করতে পারি, এখানে অপশন রয়েছে হট এয়ার ওভেন, অটোক্লেভিং, ফ্লেমিং এবং রেডিয়েশন। তো এখানে বারবার বলো তোমরা যে হট এয়ার ওভেন কেন নয়, ফ্লেমিং কেন, এবার লুপ তো ইনোকুলেটিং লুপকে অ্যাকচুয়ালি ফ্লেম করেই এটাকে স্টেরাইল করে নেওয়া হয়, এটাকে হট এয়ার ওভেনে দেওয়া হয় না, ঠিক আছে, এটাকে ফ্লেমিং করা হয়, ফ্লেমিং হচ্ছে প্রেফার্ড মেথড। তারপর রয়েছে দ্য এনিমা গিভেন টু রিলিভ গ্যাসিয়াস ডিস্টেনশন ইন হুইচ অফ দ্য ফলোয়িং। গ্যাসিয়াস ডিস্টেনশন কমানোর জন্য আমরা কি এনিমা ইউজ করি, তাহলে এখানে অপশন রয়েছে কোল্ড এনিমা,
অ্যান্টিহেলমিন্থিক এনিমা, কার্মিনেটিভ এনিমা এবং পারজেটিভ এনিমা। তাহলে দেখো কোল্ড এনিমা হচ্ছে আমরা বডি টেম্পারেচার কমানোর জন্য ইউজ করতে পারি, যেমন ধরো হাইপার পাইরেক্সিয়া হলো বা হিট স্ট্রোক হলো, সেক্ষেত্রে আমরা ঠান্ডা জল দিয়ে বা ঠান্ডা কিছু দিয়ে আমরা আইস এনিমা দিয়ে বডি টেম্পারেচারকে কমাতে পারি। অ্যান্টিহেলমিন্থিক যে এনিমা রয়েছে এটা কোনো ওয়ার্ম ইনফেস্টেশন হলে সেটাকে কমানোর জন্য এক্সপেল ইন্টেস্টিনাল প্যারাসাইট বা ওয়ার্মস। আচ্ছা, পারজেটিভ যেটা রয়েছে পারগেটিভ এনিমা, এটা হচ্ছে বাওয়েল ইভাকুয়েশনের জন্য ইউজ করা হয় বা পেরিস্টলটিক মুভমেন্ট করানো হয় যাতে কনস্টিপেশনটা রিমুভ হয় এটা। আর একটা বাকি রইলো তোমার কার্মিনেটিভ, যেটা গ্যাসিয়াস ডিস্টেনশন কমানোর জন্য আমরা ইউজ করে থাকি। নেক্সট দেখো, ক্যালকুলেশন অফ দ্য পেডিয়াট্রিক ডোজেস অফ মেডিকেশন ফর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 1 year ইজ ডান ইউজিং ফর্মুলা অফ। তাহলে পেডিয়াট্রিকের মেডিসিন ডোজ আমি ক্যালকুলেট করব যেখানে বাচ্চার বয়স 1 থেকে কম। তো এখানটায় আমরা কোন ফর্মুলা ইউজ করি, এখানে 4টে নাম রয়েছে, অডিস রুল, ফ্রাইড রুল, ইভান্স ফর্মুলা এবং ইয়াংস রুল। পেডিয়াট্রিকের ডোজ ক্যালকুলেশনের জন্য আমরা বাচ্চার বয়স, তার ওয়েট কত রয়েছে বা ওভারঅল হেলথ স্ট্যাটাস, এগুলোর উপরে বেস করে একটা ডোজ ক্যালকুলেশন করি। এবার এখানে যে অপশনগুলো রয়েছে যেমন ধরো ফ্রাইডস রুল রয়েছে বা তোমার ইয়াংস রুল রয়েছে, এই রুলগুলোকে আমরা হচ্ছে বয়স বা মাসের বেসিসে করতে পারি। তার মধ্যে ফ্রাইড রুল রয়েছে একমাত্র, যেটা কিনা মাসের হিসেবে। এখানটা ক্যালকুলেশন হয় চাইল্ডের এজ ইন মান্থ। হ্যাঁ, এখানে এজ ইন মান্থ দেখা হয়, মান্থ হলো, এবং তারপরে সেটাকে আমি ডিভাইড করছি 150 দিয়ে ইনটু অ্যাডাল্ট ডোজ। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা ইউজ করলে এখানে 1 বছরের নিচেও বা এটাকে অ্যাকচুয়ালি 24 মাস অবধি আমরা ইউজ করতে পারি ফ্রাইডের রুলটা। তো বয়সটা মাসে থাকে এবং বাকি 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ দিয়ে গুণ করলে ফ্রাইড রুল দিয়ে আমরা এইটা পেতে পারি পেডিয়াট্রিক ডোজ। আর একটা ইয়াং রুল রয়েছে, ইয়াং রুলের ক্ষেত্রে এটা এজ দিয়ে থাকে, এজ ডিভাইডেড বাই এজ প্লাস 12 ইন্টু রেকমেন্ডেড অ্যাডাল্ট ডোজ দিলে পেডিয়াট্রিক ডোজ হয়। তাহলে ইয়াং রুলটা হচ্ছে পেডিয়াট্রিকের ক্ষেত্রে, মানে যেখানে বয়স এজ দিয়ে করবো তার ক্ষেত্রে হবে, মাসের ক্ষেত্রে হবে না। আর যেহেতু 1 বছরের নিচে বলেছে তার মানে আমি মাস দিয়ে হিসেব করবো, তাহলে সেই জন্য এখানটা ইয়াং রুলটা হচ্ছে না। ঠিক আছে, আর একটা ইভান্স ফর্মুলা যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি বডি সারফেস এরিয়া ক্যালকুলেট করে বার্ন ইনজুরির ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে লোকাল ফিজিওলজিক্যাল এফেক্ট অফ হট অ্যাপ্লিকেশন আর এক্সেপ্ট। হট অ্যাপ্লিকেশন যে আমরা দিয়ে থাকি, গরম সেঁক দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লোকাল ফিজিওলজিক্যাল এফেক্ট কী হবে এবং এখানে একটা এক্সেপ্ট রয়েছে, তাহলে কোনটা হবে না, বা কোল্ড অ্যাপ্লিকেশনের এফেক্ট কী সেটা জানতে চেয়েছে বলতে পারি এক কথায়। তাহলে দেখো ভেসোডাইলেশন রয়েছে, ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, রিডিউস ব্লাড ফ্লো এবং রিডিউস ব্লাড ভিসকোসিটি। আচ্ছা, তো প্রথমত হট অ্যাপ্লিকেশন দেওয়া মানে একটা জায়গাতে গরম দেওয়া মানে সেখানে ভেসোডাইলেশন হবে, ভেসোডাইলেশন হলে সেখানটায় ব্লাড ফ্লোটা বেড়ে যাবে এবং অক্সিজেন কনজাম্পশনটাও বেশি হবে। ঠিক আছে, তাহলে ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, ভেসোডাইলেশন আর রিডিউস ব্লাড ফ্লো যেটা, এটা অপোজিট হবে। তাহলে এখানে এক্সেপ্ট রয়েছে, তাহলে এক্সেপ্টের ক্ষেত্রে রিডিউস ব্লাড ফ্লো হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ব্লাড ফ্লোটা ইনক্রিজ করে। ঠিক আছে, আর একটা যে রিডিউস ব্লাড ভিসকোসিটি আছে, ব্লাড ভিসকোসিটি মানে ব্লাডের যে কনসেন্ট্রেশন, সেটা তো কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হয় না, কিন্তু যেহেতু ব্লাড ফ্লোটা বেড়ে যায় তাহলে এটাও ঠিকঠাক রয়েছে। তো সেই জন্য এখানে অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, এটা অ্যাকচুয়ালি কোল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্লাড ফ্লোটা কমে যায়। নেক্সট দেখো, ইডিমা, পেন অ্যান্ড কুলনেস অ্যাট দ্য আইভি সাইড সাজেস্ট হুইচ অফ দ্য ফলোয়িং কমপ্লিকেশন অফ আইভি থেরাপি। ইডিমা হচ্ছে, পেন হচ্ছে এবং ঠান্ডা হয়ে রয়েছে জায়গাটা, তাহলে এটাকে আমি কি বলবো, ইনফেকশন, ইনফিল্ট্রেশন, সার্কুলেটরি ওভারলোড এবং এয়ার এম্বলিজম। এটা তো এক কথায় ইনফিল্ট্রেশনই হবে, অ্যাকচুয়ালি ইনফিল্ট্রেশন আর ফ্লেবাইটিস এই দুটো অপশন একসাথে থাকে। তো ইনফিল্ট্রেশনে পেন এবং কুলনেস থাকবে, আর যেখানে ফ্লেবাইটিস থাকে সেখানে হট হয়ে যায়, হট এবং রেডনেস, আর পেন তো থাকবেই। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যান্টি ডিপ্রেশন, কোনটা অ্যান্টি ডিপ্রেশন নয়। অপশন রয়েছে ট্রাজাডোন, অ্যামিট্রিপটিলিন, ফ্লুওক্সেটিন এবং পিমোজাইড। তাহলে পিমোজাইড রয়েছে, এটা অ্যান্টি ডিপ্রেশন গ্রুপ অফ ড্রাগ নয়। দ্য থেরাপি হুইচ ইজ অলসো নোন অ্যাজ থেরাপিউটিক কমিউনিটি, থেরাপিউটিক কমিউনিটি হিসেবে কে পরিচিত, মিলিউ থেরাপিকে থেরাপিউটিক কমিউনিটি বলা হয়। The psychotherapy which is used for the treatment of condition which are pleasant but undesirable, pleasant কিন্তু undesirable effect হবে কোন সাইকোথেরাপির ক্ষেত্রে ইউজ করা হয়। অপশন রয়েছে ফ্লাডিং, অ্যাভারশন থেরাপি, মিলিউ থেরাপি এবং সিস্টেমিক ডিসেন্সিটাইজেশন। তাহলে এটা কি হবে, অ্যাভারশন থেরাপি হবে, যেরকমভাবে অ্যালকোহলিজমের ক্ষেত্রে আমরা ডাইসালফিরাম ইউজ করছি, বা বাচ্চারা মুখে আঙুল দিতে পছন্দ করে বা মুখে আঙুল দিচ্ছে, তো সেক্ষেত্রে বাচ্চার আঙুলে আমি কিছু তেতো তেতো লাগিয়ে দিচ্ছি। তাহলে এখানটায় প্লিজেন্ট কিন্তু আনডিজারেবল, তেতো কারো পছন্দ নয়, তাহলে এটাকে আমি অ্যাভারশন থেরাপি বলতে পারি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগের মোড অফ অ্যাকশন কী রয়েছে, ব্লক ডোপামিন রিসেপ্টার, ইনক্রিজ ডোপামিন সিক্রেশন, ইনক্রিজ সিএসএফ সিক্রেশন এবং অল অফ দিস।
তাহলে দেখো নর্মালি কি হয়, অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো আমরা কখন দিই, যেখানে সাইকোটিক সাইন সিমটমস রয়েছে, যেমন সিজোফ্রেনিয়া। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে ইনক্রিজ লেভেল অফ ডোপামিন, নরএপিনেফ্রিন এগুলো থাকে। তাহলে এই অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগগুলো কী করে, ডোপামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, এর ফলে ডোপামিন লেভেলটা আস্তে আস্তে কমবে, তার ফলে সাইকোটিক সিমটমগুলো আস্তে আস্তে সাইড হয়ে যাবে বা কমে যাবে। ঠিক আছে, বেশ। অ্যাডাপটিভ মেকানিজম অফ গিভিং এক্সকিউজ হয় না পার্সন ক্যানট সলভ আ প্রবলেম, যখন একটা প্রবলেম সলভ করতে পারছি না তখন একটা এক্সকিউজ দিচ্ছে, এটাকে কি বলা হবে? প্রজেকশন, সাবলিমেশন, র্যাশনালাইজেশন আর কম্পেনসেশন। প্রজেকশন মানে নিজের ভুলটাকে অন্যের দিকে চাপিয়ে দেওয়া বা অন্যকে দোষ দেওয়া, যেটা এক্সকিউজ দেওয়া নয়, অন্যকে দোষ দিচ্ছি, মানে আমি কিছু পারিনি মানে সেটা আমার দোষ না, অন্য কারো দোষ, এরকমভাবে। সাবস্টিটিউশন এখানে হয় না। র্যাশনালাইজেশন রয়েছে, র্যাশনালাইজেশন মানে আমরা কারণ দেখানোও বলি, বা হচ্ছে একটা এক্সকিউজ দেওয়া যে এটা হয়নি তার এটা কারণ, হ্যাঁ, এরকমভাবে বলা হয়, তো এটা র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন প্রজেকশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে প্রজেকশনে পুরোটা অন্যের দোষ এরকম দেখানো হয়, আর র্যাশনালাইজেশন আমি বলি যে এটা হয়নি, ওটা হয়নি, এটা ছিল না, সেটা ছিল না, এরকমভাবে আমি কিছু এক্সকিউজ দিই, কিন্তু সেখানে আমার দোষটা অন্যের ওপরে আমি চাপিয়ে দিচ্ছি না। ঠিক আছে, প্রজেকশন এবং র্যাশনালাইজেশনের মধ্যে এটুকু ডিফারেন্স রয়েছে। নেক্সট দেখো, আ পেশেন্ট উইথ সিজোফ্রেনিয়া এক্সিবিটস অপোজিট ইমোশন সাইমultaneously, হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম বেস্ট ডিসক্রাইবস দিস ফেনোমেনা। তাহলে সিজোফ্রেনিয়া পেশেন্টের যে ইমোশন, অপোজিট ইমোশন দেখা যায়, হ্যাঁ, এক্ষুনি হাসছে এক্ষুনি কাঁদছে এরকম টাইপের, বা এক্সপ্রেশন যেগুলো সেগুলো অন্যরকম দিচ্ছে, তো এটাকে আমি কি বলবো? অপশন রয়েছে ডাবল বাইন্ড, অ্যাম্বিভ্যালেন্স, লুজ অ্যাসোসিয়েশন এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটাকে অ্যাম্বিভ্যালেন্স বলা হয়। অ্যাম্বিভ্যালেন্স মানে কি করব বুঝতে পারছি না, অপোজিট অপোজিট স্টিমুলাস বা অপোজিট অপোজিট রিয়াকশন দিচ্ছে, এরকম দেখা যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ অ্যালকোহলিজম। অ্যালকোহলিজমের মোস্ট কমন কমপ্লিকেশন কি রয়েছে? ফিভার, লিভার ডিসঅর্ডার, স্কেলেটাল প্রবলেম নাকি স্কিন লিশন। তাহলে আমরা চিরকাল ধরে জানি যে অ্যালকোহল খেলে লিভার খারাপ হয়েছে, তাহলে এটা লিভার ডিসঅর্ডার হবে। A patient is brought to the psychiatric OPD by his family members. On performing mental status examination, patient's speech is found to shift rapidly from one topic to another. This can be best described as, তাহলে পেশেন্ট হচ্ছে ওপিডিতে এসেছে ফ্যামিলি মেম্বারের সাথে, এবং মেন্টাল স্টেটাস এক্সামিনেশনে আমি দেখছি যে পেশেন্টের যে স্পিচ রয়েছে সেটা একটা টপিক থেকে অন্য একটা টপিকে চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এটাকে আমি কি বলবো? লুজনিং অফ অ্যাসোসিয়েশন, ইকোলেলিয়া, পোভার্টি অফ স্পিচ এবং ফ্লাইট অফ আইডিয়াস। তাহলে দেখো দুটো অপশন রয়েছে এখানটায়, একটা লুজেনিং অফ অ্যাসোসিয়েশন এবং একটা ফ্লাইট অফ আইডিয়াস, দুটোর মধ্যে কোনটা হবে? তো দেখো প্রথমত যেটা লুজনিং অফ অ্যাসোসিয়েশন রয়েছে সেখানে দুটো টপিকের মধ্যে কোনো মিল থাকে না, আলাদা আলাদা কথা চলে আসছে, অ্যাসোসিয়েশন নিয়ে একটার সাথে একটা অপ্রাসঙ্গিক কথাবার্তা পেশেন্ট বলছে এরকম। আর ফ্লাইট অফ আইডিয়াসে কি হয়, একটা এক্ষুনি একটা থট ছিল, আবার একটা অন্য থট চলে এলো, তারপর আবার একটা অন্য থট চলে এলো, তাহলে এখানটায় স্পিচগুলো কি হবে? স্পিচ ইজ ফাউন্ড টু শিফট র্যাপিডলি ফ্রম ওয়ান টপিক টু অ্যানাদার। তো এটাকে আমি ফ্লাইট অফ আইডিয়াস বলছি। ঠিক আছে, তাহলে ফ্লাইট অফ আইডিয়াসে টপিকগুলো বারবার বারবার চেঞ্জ হতে থাকবে। এই এক্ষুনি আমি পড়াশোনা নিয়ে বলছিলাম, আবার এক্ষুনি খাওয়া দাওয়া নিয়ে বলবো, তারপরে আমি আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে চলে গেলাম, তারপর আবার বলছি ঘুম হয় না, এরকমভাবে আমি দৌড়চ্ছি। আর যখন লুজেনিং অফ অ্যাসোসিয়েশন হবে তখন আমি একটা গল্প বলছি, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাবে, মানে পরপর সুন্দর গুছিয়ে যেটাকে বলা সেটা বলা যাবে না। ট্রায়াড সিমটম অফ ডিপ্রেশন ইনক্লুড, ট্রায়াড সিমটম অফ ডিপ্রেশন, বেক্স ডিপ্রেশন, ডিপ্রেশন ট্রায়াড বলা হয়। তো এখানে তিনটে জিনিস থাকে, এটা হচ্ছে হোপলেসনেস, হেল্পলেসনেস আর থাকে ওটলেসনেস, এই তিনটে থাকে। তো এখানে অপশন দেখো কি রয়েছে, সুইসাইডিয়াল আইডিয়া, হোপলেসনেস এবং ডিক্রিজড অ্যাপেটাইট। তাহলে সুইসাইডিয়াল আইডিয়া থাকে, হোপলেস থাকে, কিন্তু ডিক্রিজ অ্যাপেটাইট এটা নর্মাল, কিন্তু ট্রায়াড সিমটমসের মধ্যে পড়ে না। তারপরে দেখো স্যাডনেস, পারভিসিভ স্যাডনেস, অ্যানহেডোনিয়া, ডিক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি, এটা একটা রয়েছে। ওটলেসনেস, ডিস্টার্ব স্লিপ, ডিলিউশন, এটা একটা রয়েছে, এবং আরেকটা রয়েছে মোনোটোনাস ভয়েস, প্রি অকুপেশন অ্যান্ড পুয়ার মেমোরি। তাহলে এখানটায় যেটা হবে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা মনে হচ্ছে, পারভিসিভ স্যাডনেস, অ্যানহেডোনিয়া এবং ডিক্রিজ সাইকোমোটর অ্যাক্টিভিটি, এটাকে আমি বলতে পারি ট্রায়াড সিমটমস অফ ডিপ্রেশন। Which of the following is an example of specific developmental disorder of scholastic skill?
স্পেসিফিক ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, স্কোলাস্টিক স্কিল বা একাডেমিক স্কিলও বলা যেতে পারে। তো সেক্ষেত্রে কোনটা এক্সাম্পল হবে? অপশন রয়েছে ডিসপেসিয়া, ডিসলেক্সিয়া, অটিজম এবং রেড সিনড্রোম। তাহলে ডিসপেসিয়া বলতে আমরা কি বুঝি? ডিসপেসিয়া হচ্ছে কথা বলতে পারছে না, যেটা ফেজিয়া অর্থাৎ ফেজিয়া মানে কথা, তাহলে ডিসপেসিয়া মানে যেখানে কথা বলতে পারছে না। ডিসলেক্সিয়া অর্থাৎ যেখানটায় ওয়ার্ডগুলো পড়তে পারে না, তাহলে রিডিং ডিসঅর্ডার বলে থাকি ডিসলেক্সিয়াকে। আর অটিজম তো জানো, অটিজমের ক্ষেত্রে সমস্ত কিছু একটু ডিলেড হয়ে যায়, সোশ্যাল যে স্কিল থাকে বা সোশ্যাল কমিউনিকেশন বা আই টু আই কন্ট্যাক্ট এই জিনিসগুলো বাচ্চারা করতে চায় না। আর রেড সিনড্রোম যেটা রয়েছে ওটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তো তাহলে এখানটায় স্পেসিফিক ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের এক্সাম্পল হিসেবে এটা ডিসলেক্সিয়া হবে। এছাড়াও ডিসলেক্সিয়ার মতো ডিসক্যালকুলিয়া রয়েছে, ডিসগ্রাফিয়া রয়েছে, এগুলো এক একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার স্কোলাস্টিক স্কিলের ক্ষেত্রে পড়ে। নেক্সট হচ্ছে দ্য ফলোয়িং আর ফিচার্স অফ আর্লি স্টেজ অফ অ্যালঝেইমার ডিমেনশিয়া এক্সেপ্ট। আর্লি স্টেজ অফ অ্যালঝেইমার ডিমেনশিয়ার ক্ষেত্রে কোনটা ফিচার্স দেখা যায় এবং এখানে একটা এক্সেপ্ট রয়েছে। তাহলে দেখো, লস অফ রিসেন্ট মেমোরি, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস, পোর পারফরমেন্স অ্যাট ওয়ার্ক, আনএবল টু রেকগনাইজ ফ্যামিলি মেম্বার্স। তাহলে আর্লি স্টেজ অফ অ্যালঝেইমার ডিজিজে আমরা কোনটা দেখতে পাবো না বা কোনটা লেট স্টেজে দেখা যায় সেটা বলতে চাইছে। তাহলে প্রথম দিকে রিসেন্ট মেমোরি লস হবে, ডে টু ডে অ্যাক্টিভিটিসে ইন্টারেস্ট পাচ্ছে না বা পোর পারফরমেন্স অফ ওয়ার্ক এটা দেখা যাবে। এবং আনএবল টু রেকগনাইজ ফ্যামিলি মেম্বার যেটা রয়েছে, ফ্যামিলি মেম্বারদেরকে চিনতে পারছে না, এটা দেরির দিকে মানে লেট স্টেজের ক্ষেত্রে, লাস্ট স্টেজের ক্ষেত্রে তখন দেখা যায়। তিনটে স্টেজ হয়, তো লাস্ট স্টেজের ক্ষেত্রে আমরা দেখবো যে ফ্যামিলি মেম্বারদেরকে চিনতে পারছে না, নিজের নামটা অবধি বলতে পারছে না, এরকম কিছু দেখা যায়। নেক্সট রয়েছে দ্য মেজর নিউরোট্রান্সমিটার ইনভলভ ইন কজেশন অফ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার জন্য যে মেজর নিউরোট্রান্সমিটার রয়েছে সেটা কি? তো একটু আগেই আমি কোশ্চেনটা বললাম, তো এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে দিও। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডভার্স এফেক্ট রিজাল্টিং ফ্রম দ্য ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স গ্রুপ অফ ড্রাগের যদি ক্রনিক ইউজ আমরা করি তাহলে সেক্ষেত্রে কোন অ্যাডভার্স এফেক্ট আমরা দেখতে পাবো? পার্কিনসন ডিজিজ, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া এবং নিউরোলেপটিক ম্যালিগনেন্ট সিনড্রোম। তাহলে দেখো এখানটায় যেগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে অ্যান্টিসাইকোটিক্সের সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্ট হিসেবে আমরা পাবো, কিন্তু এখানে একটা ডিলেড এফেক্ট বলেছে, তাই না? ক্রনিক ইউজ যেহেতু বলেছে তাহলে একটা ডিলেড এফেক্টের কথা এখানে জানতে চেয়েছে। তাহলে আমি পড়ানোর সময় বলেছিলাম যে কিছু কিছু সিমটমস ইমিডিয়েট হয়, যেমন নিউরোলেপটিক ম্যালিগনেন্ট হচ্ছে ইমিডিয়েট, 3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম আমরা এর সাইন সিমটমস পাবো, ফিভার, চিলস এগুলো এখানে প্রেজেন্ট থাকবে, আর কোথাও এটা কিন্তু প্রেজেন্ট থাকে না। আর টার্ডিভ ডিসকাইনেসিয়া যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ডিলেড সাইড এফেক্ট বা ডিলেড বা তোমার যেটা কমপ্লিকেশন বলে থাকি, অ্যাডভার্স এফেক্ট বলে থাকি, তো ডিলেড এফেক্টের ক্ষেত্রে টার্ডিভ ডিসকাইনেসিয়া দেখা যাবে। নেক্সট রয়েছে ফলস মেমোরি দ্যাট আ পেশেন্ট বিলিভস টু বি ট্রু ইজ। একটা মেমোরি যেটা পেশেন্ট মনে করছে যে সত্য, কিন্তু সেটা ফলস মেমোরি, তো এটাকে আমি কি বলবো? কনফাবুলেশন, ক্যাটাপ্লেক্সি, ফিউগার আর এনার্জিয়া। তো এখানে দেখো কনফাবুলেশন যেটা রয়েছে, কনফাবুলেশন হচ্ছে যে মেমোরি গ্যাপ ফিলিং, মেমোরি গ্যাপ ফিলিং হয়ে যায় এবং সেটা আনকনসাসলি হয়, পেশেন্ট জানেও না যে সে ওটা মিথ্যে কথা বলছে বা সে সেটা ভুল বলছে, যেটা পেশেন্ট জানেও না, নিজে থেকেই একটা ফলস ইনফরমেশন ওখানে অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এটাকে কনফাবুলেশন বলা হয়। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং নার্সেস অ্যাডভাইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর আ ফিমেল পেশেন্ট হু টেক্স লিথিয়াম ফর ম্যানিক এপিসোডস। তাহলে ম্যানিক এপিসোডের পেশেন্টের জন্য যে লিথিয়াম ড্রাগ নিচ্ছে, তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট নার্সেস অ্যাডভাইস কি হবে এখানে? শি ক্যান কন্টিনিউ হার এক্সারসাইজ বিকজ লিথিয়াম টক্সিসিটি ইজ ভেরি রেয়ার। তাহলে দেখো এটা তো নয়, কারণ হচ্ছে এখানে বলছে যে লিথিয়াম টক্সিসিটি রেয়ার, কিন্তু লিথিয়াম টক্সিসিটি একদমই রেয়ার নয়, লিথিয়াম টক্সিসিটি খুবই কমন, তার কারণ খুব কম থেরাপিউটিক ইন্ডেক্সে থাকে, সেই জন্য লিথিয়াম টক্সিসিটি হওয়াটা খুবই স্বাভাবিক বা খুব সম্ভব যদি না আমি প্রিকশনস মেনটেন করি। তাহলে এই অপশনটা ভুল রয়েছে। শি শুড স্টপ ওয়াকিং, হাঁটা বন্ধ করতে আমরা বলি না। শি উইল নিড টু মেনটেন হার হাইড্রেশন টু অ্যাভয়েড লিথিয়াম টক্সিসিটি, এটা ঠিক কথা, কারণ আমরা জল বেশি করে খেতে বলি, সোডিয়াম ইনটেক করতে বলি যাতে ওয়াটারটা ঠিক মতো মেনটেন হয়, তাহলে এখানটায় ওয়াটার এবং সোডিয়াম ইনটেকটাকে আমাকে অবশ্যই ঠিক মতো রাখতে হবে। আর একটা রয়েছে শিশুর স্টে ইন শেড হোয়েন সি ওয়াক্স, তাহলে ছায়ায় থাকতে হবে, এরকম ফোটোফোবিয়া বা এরকম কিছু এখানে নেই। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন 3, যেখানে পেশেন্ট তার হাইড্রেশন মেনটেন করবে এবং সোডিয়াম ইনটেকটাকে নর্মাল রাখবে লিথিয়াম টক্সিসিটিকে অ্যাভয়েড করার জন্য। লাস্ট কোশ্চেন রয়েছে দ্য ক্রাইসিস দ্যাট ইজ প্রেসিপিটেটেড বাই এন unanticipated stressful event that creates disequilibrium by threatening one's sense of biological, social or psychological integrity is called। তাহলে একটা ক্রাইসিস যেখানে কেন শুরু হচ্ছে? অ্যান্টিসিপেটেড বাই স্ট্রেসফুল ইভেন্ট, কোনো একটা স্ট্রেসফুল ইভেন্ট হচ্ছে তার জন্য, যার ফলে ডিসইকুইলিব্রিয়াম তৈরি হলো
এবং তারপরে তার পেশেন্টের বায়োলজিক্যাল, সোশ্যাল বা সাইকোলজিক্যাল ইন্টিগ্রিটিগুলো লস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটাকে আমি কি বলবো, সিচুয়েশনাল, অ্যাডভেন্টিশিয়াস, ম্যাচুরেশনাল নাকি সোশ্যাল ক্রাইসিস? তাহলে যেহেতু একটা স্ট্রেসফুল ইভেন্ট হয়েছে, তাহলে এটা একটা সিচুয়েশন, তাহলে সিচুয়েশনের জন্য যখন একটা কিছু হয়, ডিসইকুইলিব্রিয়াম হয়, ক্রাইসিস হয়, তখন সেটাকে সিচুয়েশনাল ক্রাইসিস বলা হয়। ঠিক আছে? তাহলে এটাকে আমরা সিচুয়েশনাল ক্রাইসিস বলবো। তোমাদের জন্য রয়েছে একটা ছোট অ্যানাউন্সমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, যেটার জন্য আমরা একটা ব্যাচ স্টার্ট করছি। তো যারা যারা এই গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাপ্লাই করছো বা অ্যাপ্লাই করতে চলেছো, তাদের প্রিপারেশনের জন্য আমাদের এই ব্যাচ স্টার্ট হচ্ছে মে মাসের 31 থেকে। তো এই ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।